বিসমিল্লাহির রহমানির রহিম। তা আজকে আজকে আমাদের যে ক্লাস আমরা সবাই জানি, যদিও চলে অ্যানাউন্সমেন্ট করা আছে যে আজকে আমরা একটা মূল মেডিসিন পড়ব। হ্যাঁ, তো আমাদের মূল মেডিসিনটা চলো স্ক্রোফলোসো টু। স্ক্রোফলোসো টু মূলত হচ্ছিল যে স্ক্রোফলোসো ওয়ানের যেসব ভেষজ ব্যবহার করা হয়েছে, স্ক্রোফলোসো টুতেও সেম ভেষজই ব্যবহার করা হয়েছে, মানে 9টা ভেষজ ব্যবহার করা হয়েছে। তো আমাদের এই মেডিসিনটাতে যে 9টা ভেষজ ব্যবহার করছে, স্ক্রোফলোসো ওয়ানে নাক্স ভূমিকা আছে, স্ক্রোফলোসো টুতে আইসা সেটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়ে আমার কাছে মানে আমাদের যেটা আসছে সেটা হচ্ছিল লাইকোপোডিয়াম আসছে। লাইকোপোডিয়াম দেওয়াতে এখন মানে আমরা যেটা পানিয়া করি যে এই লাইকোপোডিয়াম দেওয়াতেই যে আমাদের এই S2-তে ব্যাপক পরিবর্তন আসছে। এটা তখন কি হয়ে গেছে, আমাদের হচ্ছিল যে গ্রন্থিগত মানে গ্ল্যান্ড সিস্টেমের মেডিসিনে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, স্কোফোলোসো টু বা S2 মূলত হচ্ছিল মূত্রথলি, কিডনি সংক্রান্ত, ক্যাটার, লিভার, গল ব্লাডার, পাকস্থলী, গ্রন্থি এবং হচ্ছিল যে অন্ত্রের মিউকাস মেমব্রেন, মানে হচ্ছিল ইন্টেস্টাইনের মিউকাস মেমব্রেন, কোষ্ঠকাঠিন্য, পাইলস, তারপরে গলস্টোন, অ্যাসিডিটির মতো যে অবস্থাগুলো আছে তার উপরে বিশেষভাবে কাজ করে। হ্যাঁ, অ্যাসিডিটির অস্বাভাবিকতা কমায় এবং হচ্ছিল যে যদি হচ্ছিল যে পিত্ত নিঃসরণ এর ক্ষেত্রে যদি কোনো ধরনের বাধা আসে সেই বাধাগুলা সে দূর করে। হ্যাঁ, এবং হচ্ছিল যে পিত্তে যদি ধরেন বিষক্রিয়া বা লিভারে যদি বিষক্রিয়া হয় সেইগুলারেও S2 দ্বারা ঠিক করা সম্ভব হয়। এছাড়াও ধরেন হচ্ছিল মাস্টারবেশন বা অতিরিক্ত যৌনাচারের কারণে লিভারের শক্তি যদি কমা যায়, সেই ক্ষেত্রেও S2 যদি আমি সিঙ্গেলি ব্যবহার করি, সেই ক্ষেত্রে লিভারের ইমিউনিটি সিস্টেমটা হচ্ছিল ডেভেলপ করে হচ্ছিল যে এই লিভারকে আবার পুনরুদ্ধার করে মূলত। ঠিক আছে, তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে স্টোফলোসো টুতে যে মেডিসিনগুলো ব্যবহার করা হয়েছে সেই মেডিসিনগুলো আসলে কত পার্সেন্ট মেডিসিন, কোন মেডিসিন, কোন ভেষজ কত পার্সেন্ট ব্যবহার করা হয়েছে। তো এইটা দিয়া আমরা মূলত একটা জিনিস, আসলে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছিল যে এই স্ক্রোফলোসো টুতে শুধু লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম চেঞ্জের কারণেই যে এই ওষুধটা মানে ধরেন S1টা হচ্ছিল যে আমার ইউনিভার্সাল রেমেডি, বাট S2টা হচ্ছিল গ্ল্যান্ড ভিত্তিক রেমেডি হয়ে গেল। বিষয়টা কি আসলে তাই? আমরা যদি S1-এর সাথে কম্পেয়ার করি, হ্যাঁ, তাহলে হচ্ছিল যে আমরা দেখতে পারবো, দেখেন S1 এবং S2-তে সব মেডিসিন প্রায় সেম, শুধু হচ্ছিল লাইকোপোডিয়াম এবং নাক্স ভূমিকার এক্সচেঞ্জ হয়েছে। এর পাশাপাশি যেটা এক্সচেঞ্জ হয়েছে সেটা হচ্ছিল যে মেডিসিনের রেশিও। হুম, আমার যে জায়গায় মেডিসিনগুলা ধরেন হচ্ছিল যে আমার স্কোফ্লোসো ওয়ানে 11%, 12% করে দেওয়া ছিল, সেই মেডিসিনগুলাই মানে এই S2-তে আইসা কোনোটা 20%, কোনোটা 4% মেডিসিন দেওয়া। স্ক্রোফলোসো ওয়ানের আমার মেন মেডিসিন হচ্ছিল নাক্সভম এবং স্ক্রোফলোসো টুর মেন মেডিসিন কিন্তু হচ্ছিল আমার লাইকোপোডিয়াম। ঠিক আছে, বাট হচ্ছিল যে এই যে ওষুধের কি বলে যে তারতম্যগুলা, মানে হচ্ছিল যে আমার ওষুধের যে রেশিওগুলা, এই রেশিওগুলাও কিন্তু S1-এর সাথে S2-র ব্যাপক পার্থক্য। এই পার্থক্য হওয়ার কারণেই মূলত এই ওষুধটা, মানে হচ্ছিল যে S1টা আমার ইউনিভার্সাল মানে লিম্ফেটিক সিস্টেমের সর্বজনীন মেডিসিন একটা, আর S2টা হচ্ছিল যে আমার গ্ল্যান্ড সিস্টেমের মেডিসিন হয়ে গেছে এবং হচ্ছিল যে এইটা মূলত হচ্ছিল যে বিলিয়াস টেম্পারমেন্টের মেডিসিন হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা সামনের দিকে যাই, সামনের দিকে গেলে হচ্ছিল আসলে আমরা আরো অনেক কিছু বুঝতে পারবো। সেটা হচ্ছিল যে স্ক্রোফলোসো টু
মানে আমরা আসলে কিভাবে বুঝবো যে এই এই যে যে আমাদের কাছে এই কোন রোগীটা বা হচ্ছিল যে যে কোন ব্যক্তিটা স্ক্রোফুলোসো মানে 2 আমরা ধরতে পারবো যে না এই রোগীটা হচ্ছিল যে স্ক্রোফুলোসো 2। তার প্রথম ইয়া হচ্ছিল যদি গ্রন্থিগত অকার্যকর মানে হচ্ছিল গ্ল্যান্ডের যদি অকার্যকারিতা থাকে এবং সহ দেহের পিত্তথলি বা মূত্রথলির হচ্ছিল যে নিঃসরণজনিত ভারসাম্যহীনতা মানে গল ব্লাডারের হচ্ছিল যে বাইল ডাক বা সরি বাইল জুস এটা নিঃসরণ করতে পারতেছে না ঠিক মতে বা হচ্ছিল যে মূত্রথলিতে ইউরিনারি ব্লাডার থেকেও ইউরিন হচ্ছিল নিঃসরণের মানে সমস্যা হইতেছে এই ধরনের প্রবলেম এবং এই দুইটা প্রবলেমের কারণে বডিতে যদি হচ্ছিল যে টক্সিক জমে যায় টক্সিসিটি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা তখন S2 যদি আমরা এই রোগীর প্রয়োগ করি দেন হচ্ছিল যে এই জিনিসটা ইয়া হবে উপশম হবে ঠিক আছে লিম্ফেটিক সিস্টেমের বিষাক্ততা জমে যাওয়া দীর্ঘস্থায়ী স্থিতি বা হচ্ছিল গ্রন্থির ফোলাভাব এনি কাইন্ড মানে আসলে দেহের যত গ্রন্থি আছে গ্রন্থি যদি সেটা লিম্ফ নোড হইতে পারে হ্যাঁ বা হচ্ছিল যে আমার অন্যান্য আদার যে হচ্ছিল যে মূত্রথলি বা আদার যে গ্ল্যান্ডগুলো আছে হ্যাঁ সেগুলা যদি ফুলা যায় সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে হচ্ছিল সে মানে S2 রুগী এছাড়া হচ্ছিল লিভার তারপর হচ্ছিল আমার বিলিয়ারি সিস্টেম মানে হচ্ছিল পিত্ততন্ত্র অস্বাভাবিকতা নিঃসরণ মানে তিতা ঢেকুর এবং হচ্ছিল যে তার রোগ যে কোনো উপসর্গ সেটা যদি রাইট সাইডে হয় রাইট সাইড তাহলে আমরা বুঝবো যে হচ্ছিল সে স্ক্রোফুলোসো 2 বা হচ্ছিল S2 রুগী মানে তাকে হচ্ছিল আপনি যত ওষুধই দেন তার সাথে আপনাকে এই S2 মেডিসিনটা দিতে হবে বাম পাশে যদি হচ্ছিল উপসর্গ আসে তাহলে S1 আর ডান পাশের উপসর্গ যদি হয় তাহলে হচ্ছিল S2 ঠিক আছে এগুলা কিন্তু হচ্ছিল কি পয়েন্ট যে S2 রুগী মানে হচ্ছিল যে আমি S2 প্রয়োগ করব কি কি কারণে আমি আসলে প্রয়োগ করব বা কেন S2 হচ্ছিল এই রুগীটা S2 হবে সেই জিনিসগুলো হচ্ছিল মূলত এই কি পয়েন্টের মাধ্যমে বুঝায় দেওয়া মূত্রতন্ত্রের জ্বালা বাধা অনিয়মিত প্রস্রাব এবং প্রস্রাবের ধারণ মানে প্রস্রাব ধরে রাখার অক্ষমতা এরকম অনেক সময় আসে না তো এই ধরনের যদি সিচুয়েশন বা তৈরি হয় তাহলে আমরা বুঝবো যে হচ্ছিল যে একে ইনি হচ্ছিল S2 রুগী এরপর হচ্ছিল দীর্ঘস্থায়ী ক্লান্তি স্নায়বিক অবসাদ সহ মানসিক শারীরিক দুর্বলতা যদি থাকে রোগীতে হজমতন্ত্রের হচ্ছিল ডাইজেস্টিভ সিস্টেমের অম্ল গ্যাস হ্যাঁ অজীর্ণতা এবং হচ্ছিল যে অন্তর্নিঃসরণের অস্থিরতা যদি দেখা যায় এর সাথে তার সাথে যদি হচ্ছিল ধরেন মানে টক্সিক জমা মানে হচ্ছিল জমাট মানে জনিত মাথা ভার হয়ে থাকা অবসন্নতা এবং হচ্ছিল যে সাধারণত অস্বস্তিতে থাকে ছটফট করে মানে হচ্ছিল যে এরকম কিছু বিষয় ঘটে যে দেহ টক্সিক হয়ে যার কারণে হচ্ছিল যে যত ধরনের সিমটমগুলো আছে এই ধরনের আমরা যদি বুঝতে পারি যে হচ্ছিল যে তার দেহে বিষক্রিয়া হয়েছে এই হওয়ার কারণেই মূলত হচ্ছিল তার এই সিমটমগুলো আসছে সিমটমগুলো যদি দেখেন যে না ডান সাইডের মানে তার বডির ডান সাইডটা বেশি আক্রান্ত বাম সাইডে কম তখন আমরা বুঝবো যে হচ্ছিল যে এইটা S2 হ্যাঁ গ্রন্থি বা মিউকাস ঝিল্লির দীর্ঘস্থায়ী প্রদাহ এবং ক্ষয় প্রবণতা এছাড়া হচ্ছিল বিপাকীয় মানে হচ্ছিল যে মেটাবলিজমের ধীরগতি মানে হচ্ছিল যে পুষ্টি শোষণের দুর্বলতা এবং রক্ত অল্পতা মানে হচ্ছিল মেটাবলিজমের ধীরগতি হচ্ছিল যে মানে রুগীর আপনি মানে আমরা যাই পথ্য দেই কিনা মানে সে ভালো ভালো খাবার খাচ্ছে ফল খাচ্ছে হয়তো বা রিচ ফুড খাচ্ছে বা যাই খাচ্ছে কিন্তু তার বডিতে পুষ্টি শোষণ হচ্ছে না ঠিক মতো হ্যাঁ সেই ক্ষেত্রেও আমরা S2 কে বিবেচনা করতে পারি সিঙ্গেল যারা ধরেন হচ্ছিল যে সিঙ্গেল মেডিসিন প্রয়োগ করেন বা হচ্ছিল সিঙ্গেল মেডিসিন ইন্টারেস্ট তাদের ক্ষেত্রে হচ্ছিল এইটা এই পয়েন্টগুলা খুবই ভাইটাল এই দেহের নিঃসরণ ব্যবস্থা বা নিঃসরণ ব্যবস্থা যদি অনিয়ম হয় সেখানে হচ্ছিল হোমোস্ট্যাটিক বিঘ্ন হয় মানে হচ্ছিল যে দেহের অভ্যন্তরের যে স্বাভাবিক কার্যক্রমগুলা সেই হোমোস্ট্যাটিসটা হচ্ছিল স্বাভাবিক কার্যক্রমগুলা বিঘ্ন ঘটে এতে হচ্ছিল যে মানে একটা অঙ্গ আর একটা অঙ্গের সাপোর্ট দিতে পারতেছে হ্যাঁ
তো এই অবস্থাও যদি দেখেন সেই ক্ষেত্রে আপনি S2 নির্বাচন করতে পারেন। স্যাঙ্গুইন এবং মিশ্র প্রকৃতি মানে স্যাঙ্গুইন টেম্পারমেন্ট এবং হচ্ছিল যে মিক্সড টেম্পারমেন্ট, এই প্রকৃতির ক্ষেত্রে এই উপসর্গগুলো দ্রুত বিস্তার করে এবং বহু অঙ্গে একসাথে আক্রান্ত হতে পারে, এর প্রবণতা থাকতে পারে যে একই সাথে মানে বেশ কয়েকটা অঙ্গে ইফেক্টেড হয়েছে, রোগটা ছড়ায় গেছে, হ্যাঁ, একটার সাথে আরেকটা রিলেটেড। সেই ক্ষেত্রেও যদি আপনারা এই ধরনের দেখেন তাহলে সেই ক্ষেত্রেও S2 কে নির্বাচন করতে পারেন। হ্যাঁ, এবং যে সর্বশেষ যেটা এটা হলো 5 লাইন ছিল যে গ্রন্থিগত যে মানে টক্সিসিটি গুলো আছে, টক্সিসিটি বলতে হচ্ছিল যে টক্সিন গুলো আছে, হ্যাঁ, ডিটক্সিফিকেশন করার জন্য S2 একটা ভালো রেমেডি। মানে আমার গ্ল্যান্ডের যত ডিটক্সিফিকেশন মানে করানোর জন্য গ্ল্যান্ডের ডিটক্সিফিকেশন করতে হলে আমাকে S2 কে প্রয়োগ করতে হবে। আর গ্ল্যান্ড যখন ডিটক্সিফিকেশন হবে দেন হচ্ছিল কি হবে, আমাদের দেহ আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এবং হচ্ছিল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকবে এবং সেই সাথে যেটা হবে সেটা হচ্ছিল যে রুগী আস্তে আস্তে সুস্থ হওয়া শুরু করবে। হুম, তো এই হচ্ছিল আমাদের কি পয়েন্ট। এই 12টা কি পয়েন্ট যদি আপনারা মনে রাখতে পারেন এবং মুখস্থ করতে পারেন, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে যারা বিশেষ করে হচ্ছিল যে সিঙ্গেল রেমেডি মেডিসিনে নিজেকে এক্সপার্ট করতে চান তাদের জন্য হচ্ছিল যে এই 12টা মন্ত্র মনে রাখাটা খুব জরুরি। এর পাশাপাশি আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছিল যে অর্গান। হ্যাঁ, আমার এই স্ক্রোফলোসো 2 বা S2 মূলত কোন কোন অর্গানের উপরে কাজ করে এইটা সম্পর্কে যদি আমার একটা ভালো ধারণা থাকে, সাথে হচ্ছিল যে আমি যে প্রিভিয়াস যে 12টা কি পয়েন্টগুলা বললাম এইটার সাথে যদি আপনি এই জিনিসগুলো মিলে রাখতে পারেন তাহলে হচ্ছিল যে আমাদের জন্য আরো সোনায় সোহাগা। সেই ক্ষেত্রে অর্গানগুলা কি আছে, অর্গানগুলো থাকে হচ্ছিল যে আমার জন্য গল ব্লাডার, তারপর হচ্ছিল ইউরিনারি ব্লাডার, হ্যাঁ, ইউরেথ্রা, এরপর হচ্ছিল যে আমার কিডনি, হুম, তারপরে স্তন গ্রন্থি, তারপর হচ্ছিল যে আমার পাকস্থলীর গ্রন্থি, হ্যাঁ, এরপর হচ্ছিল যে আমার মেসেন্টারি গ্ল্যান্ড। হ্যাঁ, মেসেন্টারি গ্ল্যান্ড হচ্ছিল যে আমার ইন্টেস্টাইনের এইখানে এক ধরনের লিম্ব গ্ল্যান্ডটা থাকে, হ্যাঁ, লিম্ব গ্ল্যান্ড থাকে। তো এটা ইন্টেস্টাইনের এই জায়গায় যাবতীয় পুষ্টি এবং হচ্ছিল টক্সিক এই সব কিছু তারা হচ্ছিল শোষণ করে এবং হচ্ছিল করে। হ্যাঁ, তো এটা ভেরি ভাইটাল এবং ইম্পর্টেন্ট ফর ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনে হচ্ছিল যত ধরনের খাবার আসার পরে যে সব থাকে, তো ওইখান থেকে তারা হচ্ছিল যে মিনারেলস, পুষ্টি বিভিন্ন কিছু শোষণ করে এবং সেই শোষণ করে সেটা আবার হচ্ছিল যে তারা দেহে বা লিভারে হচ্ছিল পাস করে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছিল যে আমার এই মেসেন্টারি গ্ল্যান্ডটা খুব বডির জন্য খুব ইম্পর্টেন্ট এবং এই মেসেন্টারি গ্ল্যান্ডের উপরে কাজ করা হচ্ছিল যে আমার S2। এছাড়া হচ্ছিল যে আমার কি আছে, অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স, তারপর হচ্ছিল সিরিয়াস মেমব্রেন, তারপর হচ্ছিল যে কি বলে সোয়েট গ্ল্যান্ড মানে হচ্ছিল যে ঘর্মগ্রন্থি, হ্যাঁ, সোয়েট গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ডের উপরে কাজ করে। এরপর হচ্ছিল যে মস্তিষ্কের হচ্ছিল সিরিয়াস মেমব্রেন এবং হচ্ছিল সেরিব্লামের উপরে কাজ করে, চোখের কর্নিয়ার উপরে হচ্ছিল কাজ করে, দাঁত ও মাড়ি। হুম, এরপর হচ্ছিল যে আমাদের মেল এবং ফিমেলের হচ্ছিল রিপ্রোডাক্টিভ অর্গানের উপরে আমার S2 কাজ করে, ইন্টেস্টাইনের উপরে কাজ করে মানে বিগ স্মল ইন্টেস্টাইন, বিগ ইন্টেস্টাইন এটার উপরে কাজ করে। হ্যাঁ, মানে হচ্ছিল কি ওরাল ক্যাভিটি, মুখ গহ্বর যেটাকে বলি, হ্যাঁ, ওরাল ক্যাভিটির উপরে কাজ করে। এছাড়া হচ্ছিল যে স্কিন মানে স্কিনের উপরে S2 কাজ করে। হ্যাঁ, স্কিনের হচ্ছিল যে হাইপোডার্মিস লেয়ারে S2 ব্যাপকভাবে কাজ করে। হ্যাঁ, তো এরপর হচ্ছিল যে আমার নার্ভাস সিস্টেম, এবং হচ্ছিল যে আমার ব্লাড এবং ব্লাড ভেসেলের উপরে আমার S2 ব্যাপকভাবে কাজ করে।
তো লিভারের উপরে যে হচ্ছিল যে জিনিসটা আছে, যে লিভারের উপরে পিত্ত নিঃসরণ এবং হচ্ছিল যে বিপাকীয় ডিটক্সিফিকেশন প্রক্রিয়ার সমন্বয় সমন্বয়ে হচ্ছিল সহায়ক ভূমিকা পালন করে। এরপর হচ্ছিল যে হেপ্টোবিলিয়ারি সিস্টেম যেটা আছে, হ্যাঁ, তার উপর প্রভাবের মধ্যে পিত্ত উৎপন্ন বজ্র বজ্র বিপাক এবং হচ্ছিল রাসায়নিক ভারসাম্য রক্ষায় স্বাভাবিক প্রবাহ মানে হচ্ছিল যে কার্যপ্রবাহ পরিচালনা করে। হ্যাঁ, পিত্তথলির মানে গল ব্লাডারের তে যদি হচ্ছিল পিত্ত সঞ্চয় এবং নির্গমনের শারীরিক বৃত্তির ছন্দ বজায় রাখতে সাহায্য করে হচ্ছিল যে আমার এই S2। ফলে চর্বি বিপাক এবং হচ্ছিল যে অস্থি হজম মানে অন্ত্রীয় হজম প্রক্রিয়ার অধিক সুসমন্বিত করে। হুম, আমার হচ্ছিল তারপরে আমার আছে কি ইউরিনারি সিস্টেমের কিডনি এবং হচ্ছিল ইউরেথ্রার এবং মূত্রথলির মানে ইউরিনারি ব্লাডারের উপরে হচ্ছিল কার্যপ্রভাব বা মূলত হচ্ছিল যে পরিশোধন এবং নির্গমন প্রক্রিয়ার স্বাভাবিকতা বজায় রাখে এবং হচ্ছিল রক্ত পরিশোধন, তরল ভারসাম্য এবং কিডনির কার্যক্রমের সমন্বয়ে এটি সহায়ক ভূমিকা পালন করে বলে বিবেচিত। ডাইজেস্টিভ সিস্টেমের পাকস্থলী, স্টমাক এবং ইন্টেস্টাইনের উপরে এর প্রভাব গ্যাস্ট্রিক এবং হচ্ছিল যে অন্ত্র নিঃসরণের অন্তঃনিঃসরণের মানে অন্ত্রীয় নিঃসরণ যেটা হচ্ছিল বলি, অন্ত্রীয় নিঃসরণের সমন্বয়ের মাধ্যমে হজম প্রক্রিয়ারে সহায় করে। এছাড়া হচ্ছিল যে অন্ত্রীয় গতিশীলতা এবং পুষ্টি শোষণের শরীরবৃত্তির ভারসাম্য রক্ষা এর ভূমিকা উল্লেখযোগ্য। হ্যাঁ, মেসেন্টারি গ্ল্যান্ড এবং সংশ্লিষ্ট লসিকাগত কাঠামোতেও এর প্রভাব দেখা যায়। লিম্ফেটিক সিস্টেমের হচ্ছিল টিস্যুর তরল প্রবাহ মানে হচ্ছিল টিস্যু ফ্লুইড যেটা আছে, হ্যাঁ, টিস্যু ফ্লুইডের যে প্রবাহটা আছে এর সাথে হচ্ছিল যে ইন্টারস্টিশিয়াল ড্রেনেজ, হ্যাঁ, এবং হচ্ছিল যে বজ্র অপসারণের প্রক্রিয়ারে সে হচ্ছিল ত্বরান্বিত করে। সে সিরাস মেমব্রেন এর তরল জমাট এবং প্রদাহজনিত প্রবণতাকে হ্রাস করতে সহায়ক ভূমিকা রাখে আমার S2। এছাড়া হচ্ছিল যে স্নায়ুতন্ত্রের নার্ভাস সিস্টেমের হচ্ছিল যে সেরিব্রাম এবং হচ্ছিল সেরিবেলাম এর কার্যক্ষমতার সমন্বয় রক্ষা আর মাধ্যমে এটি হচ্ছিল স্নায়ু নিয়ন্ত্রণ এবং মোটর কোঅর্ডিনেশন মানে হচ্ছিল যে মোটর নার্ভের যে আছে কোঅর্ডিনেশন আছে তার হচ্ছিল স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে, হ্যাঁ, বলে হচ্ছিল যে উল্লেখ আছে S2 ক্ষেত্রে। তো রেসপিরেটরি সিস্টেমের ফুসফুস লাং যেটা, হ্যাঁ, ফুসফুসের উপরে এর প্রভাব পরোক্ষভাবে তরল নিষ্কাশন এবং টিস্যু পর্যায়ে হচ্ছিল যে অক্সিজেনেশন প্রক্রিয়ারে সমর্থন করার মাধ্যমে এর প্রকাশ পায়। রেসপিরেটরি সিস্টেমের পুরুষ এবং নারী উভয়ের অঙ্গের প্রতিটি গ্রন্থিগত এবং হরমোন সমন্বয়ের সঙ্গে হচ্ছিল সম্পর্কিত কার্যগত স্থিতি বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে S2। স্কিন বা ত্বক এবং হচ্ছিল সুইট গ্ল্যান্ড বা ঘর্মগ্রন্থির এটি হচ্ছিল বহি নির্গমন প্রক্রিয়া সক্রিয়করণের মাধ্যমে টক্সিক অপসারণ করে এবং হচ্ছিল ত্বকের বিপাকীয় ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। এছাড়া হচ্ছিল যে যারা অতিরিক্ত ঘামে, হাত এবং পা অতিরিক্ত ঘামে, সেই ক্ষেত্রে যদি হচ্ছিল যে শুধু সিঙ্গেলি আপনি S2 তাদের কি বলে প্রয়োগ করেন এবং হচ্ছিল যে বাহ্যিক এক্সটার্নাল ইউজে ধরেন হালকা কুসুম গরম পানিতে S2D3 বা D4 যদি হচ্ছিল কয়েক ফোঁটা দিয়া মানে সেইখানে তার হাত এবং পা সেই পানিতে
আধা ঘন্টা থেরাপি যদি দেন, হ্যাঁ, এবং নিয়মিত থেরাপি দিলে তাদের এই অতিরিক্ত এই যে হাত পা ঘামা, বিশেষ করে শীতকাল আসলে অনেকের হাত পা ঘামে, আবার অনেকের গরমকালে, গরমকালের থেকে শীতকালে বেশি হয় এটা, যে হাতে কোনো কিছু রাখলে, কাগজ রাখলে সেই কাগজটাও ভিজে যায়, হ্যাঁ, ডকুমেন্টস গুলো নষ্ট হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে ছিল আপনারা এটা প্রয়োগ করে দেখতে পারেন, এতে ভালো একটা ফল পাবেন। যেহেতু হচ্ছিল S2 সুইট গ্ল্যান্ডের উপরে কাজ করে, তো সুইট গ্ল্যান্ডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে হচ্ছিল যে আমার এই S2। বোন এবং হচ্ছিল যে পেশি মানে মাসেলস এর ক্ষেত্রে এটা পরোক্ষভাবে হচ্ছিল লসিকা মানে লিম্ফেটিক পুষ্টি পরিবহন এবং হচ্ছিল স্নায়বিক পেশির সমন্বয়ের মাধ্যমে টিস্যু শক্তি এবং কার্যক্ষমতা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে। তো এই হচ্ছিল যে আমার অর্গান, এবং অর্গানের ভিতরে হচ্ছিল S2, সরি অর্গান, হ্যাঁ অর্গানের ভিতরে হচ্ছিল S2 কোন অর্গানে কিভাবে কাজ করে, হ্যাঁ, তার হচ্ছিল যে একটা সিম্পল ধারণা দিলাম, যে হচ্ছিল যে এই অর্গানগুলো মূলত S2 এই অর্গানগুলোতে কাজ করে, এবং এই অর্গানে তারা কিভাবে কাজ করে, S2 আসলে কিভাবে কাজ করে, কিভাবে এই একটা অর্গানের সাথে তারা একটা অর্গানের সমন্বয় করে, এবং সমন্বয়ের মাধ্যমে এই S2 এককভাবেই কিভাবে আমাদের রোগ মানে ইয়া রোগ রোগ নিয়ে কাজ করে। তো আহ, রোগ নিয়ে যখন কাজ করে সেই ক্ষেত্রে হচ্ছিল যে রোগ বিস্তার মানে হচ্ছিল যে কোন এরিয়াতে কি রোগের উপরে, কোন অর্গানের কি কি ধরনের রোগের উপরে S2 কাজ করে সেই সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা উচিত, হ্যাঁ। সেই ক্ষেত্রে যদি আমরা প্রথমে আসি, সেটা হচ্ছিল যে লিভার, তারপর হচ্ছিল যে আমার গল ব্লাডার, তারপরে কিডনি, এবং হচ্ছিল যে ইউরিনারি সিস্টেম সম্পর্কিত বিভিন্ন রোগের হচ্ছিল যে আমার একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে হচ্ছিল গল স্টোন, কিডনি স্টোন, মূত্রথলি এবং মূত্রনালীর পাথর, পিত্তরোধক, জন্ডিস, হেপাটাইটিস, লিভার ফেলিওর, লিভার বিষাক্ত জনিত মানে লিভার টক্সিক ডিসঅর্ডার, তারপর ছিল লিভার সিস্ট, লিভারে যে সিস্ট হয়, লিভারের সিস্ট, লিভার ও পিত্তথলির ক্যান্সার জনিত ব্যথা উপশম করে। এরপর ছিল গল ব্লাডারের প্রদাহ, কিডনির ক্যাটার, যেটা হচ্ছিল ক্যাথার অফ কিডনি বলা হয়, হ্যাঁ। তারপর হচ্ছিল যে প্রস্রাবের জ্বালাপোড়া, মূত্র ধারণ ক্ষমতা কমে যাওয়া, এরপর হচ্ছিল যে ঘন ঘন প্রস্রাব, মূত্রনালীতে প্রদাহ, সিস্টাইটিস, মূত্রনালীর সংক্রমণ, মূত্রের সাথে হচ্ছিল যে রক্ত যাওয়া, পলিউরিটারি, পলিউরিয়া, এরপর হচ্ছিল শরীরে পানি জমা বা ফোলা, হ্যাঁ, এডিমা যেটা আমরা বলি, যদি হচ্ছিল শরীরে অতিরিক্ত পানি জমে এবং হচ্ছিল যে ফুলে যায়, এবং হচ্ছিল দীর্ঘস্থায়ী মানে ক্রনিক গনেরিয়া যেটা আর কি, হ্যাঁ, এই সব রোগের ক্ষেত্রে এই S2 এককভাবে কাজ করে। রোগের অবস্থার উপরে বেস করে আপনারা আসলে যে পটেন্সিটা নির্ধারণ করবেন, যে এখানে ক্রনিক যদি ডিজিজ হয় সেই ক্ষেত্রে আপনারা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আপনারা হচ্ছিল যে পজিটিভ মেডিসিন প্রয়োগ করবেন, আর অ্যাকুইট ডিজিজের ক্ষেত্রে আপনারা নেগেটিভ মেডিসিন প্রয়োগ করবেন, হ্যাঁ। অ্যাকুইট মানে অ্যাকুইটের অবস্থা যদি হচ্ছিল যে মোর অ্যাকুইট হয় সেই ক্ষেত্রে আপনারা মোর নেগেটিভে যাবেন। আবার কিছু বিষয় আছে যে ক্রনিকের অ্যাকুইট অবস্থা যদি আসে সেই ক্ষেত্রে আপনারা প্রথমে মেডিসিনটা হচ্ছিল নেগেটিভে প্রয়োগ করবেন, এরপরে অ্যাকুইট অবস্থা থেকে যখন এটা মানে ক্রনিক অবস্থা কীরকম, যে রোগটা দীর্ঘস্থায়ী, হ্যাঁ, যেমন হচ্ছিল যে কথার কথা তার হচ্ছিল যে প্রস্রাবের জ্বালা পোড়া, এটা মানে তার দীর্ঘদিন, হ্যাঁ, তাহলে এটা তার ক্রনিক স্টেজে আছে না। এখন তার জ্বালা পোড়া এই বার্নিং সেশনটা হচ্ছিল যে অত্যাধিক, আপনার কাছে যখন সে আসছে তার মানে সেই জ্বালা পোড়ার অস্থিরতার কারণেই সে আপনার কাছে আসছে। আপনি যখন জিজ্ঞাসা করলেন তার এই জ্বালা পোড়া কতদিন,
মানে তখন সে আপনাকে বলল যে আমার আসলে মাস 4-6 যাবত এরকম জ্বালাপোড়া, বাট এই 3-4 দিন যাবত জ্বালাপোড়া মানে অনেক বেশি। এখন এমন একটা মেডিসিন দেন যাতে আমার জ্বালাপোড়াটা কমে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, মানে হচ্ছিল যে তার রোগটা কিন্তু দেখেন এই যে ইউরিনের মানে হচ্ছিল যে বার্নিং, এই বার্নিং এর কারণে মানে বার্নিংটা তার আছে 6 মাস যাবত, দ্যাট মিনস হোয়াট, এটা হচ্ছিল যে ক্রনিক ডিজিজ কিন্তু তার। হ্যাঁ, কিন্তু তার বার্নিং সেশনটা এখন মানে হাইপার হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছিল তার এটা কি ক্রনিক স্টেজে আছে, সরি অ্যাকুইট স্টেজে আছে, ক্রনিকের অ্যাকুইট স্টেজ আছে। তাহলে আপনারা এখানে পজিটিভ মেডিসিন দিতে পারবেন না, এইখানে আপনাকে প্রথমে নেগেটিভ এবং হায়ার নেগেটিভ মেডিসিন 200, 1000, 10,000 শক্তির মানে হচ্ছিল মেডিসিন তাকে দিতে হবে। দেওয়ার পর হচ্ছিল তার বার্নিং সেশনটা যখন কমবে, যে কমার পরে তখন তাকে হচ্ছিল আপনার D3, D4 বা D5-এ তখন আপনি তাকে ট্রিটমেন্ট শুরু করবেন। এবং হচ্ছিল যে ট্রিটমেন্ট একটা সময় যায়, দেখা যাবে যে হচ্ছিল 2, 4, 6 অথবা 9 মাস পরে যায়, তার হচ্ছিল এই বার্নিং সেশনটা একেবারে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো আশা করি হচ্ছিল যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এরপরে আসি আমরা এবার হচ্ছিল ডাইজেস্টিভ সিস্টেমে। ডাইজেস্টিভ সিস্টেমের রোগের ক্ষেত্রে কি কি রোগ আছে? ডাইজেস্টিভ সিস্টেমের রোগের ক্ষেত্রে হচ্ছিল যে অজীর্ণতা, ইনডাইজেশন যেটা আমরা বলি। হ্যাঁ, ডিসপে ডিসপেশিয়া ডিসপেশিয়া গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক অ্যাসিড, তারপর ছিল যে আমার গ্যাস, হ্যাঁ, গ্যাস্ট্রিক ডিস্টেনশন, তারপর ধরেন হচ্ছিল যে তিতা ঢেকুর উঠা, হ্যাঁ, মানে টক ঢেকুর উঠা, মানে অ্যাসিড ব্লিচিং যেটাতে বলে আর কি। হ্যাঁ, যে ঢেকুরটা অনেকটা জ্বালা টক টাইপের এবং ছিল যে অনেক মানে ঢেকুরটা যখন আসে এর সাথে যে জুসটা আছে এই জুসটা বা ওই এরিয়াগুলারে বার্নিং করে ফেলে। হ্যাঁ, তো এটার হচ্ছিল যে অ্যাসিড ব্লিচিং ঢেকুর বলে আর কি। হ্যাঁ, তো এছাড়া হচ্ছিল যে গ্যাস্ট্রিকের জ্বালা পোড়া, মানে বুক জ্বালা পোড়া যদি ঊর্ধ্ব দিকে জ্বালা পোড়া হয়, হ্যাঁ, স্টমাকে না, আমার হচ্ছিল যে ঊর্ধ্ব দিকের জ্বালা পোড়া থাকে। এরপর হচ্ছিল যে ক্ষুধামন্দা, লস অ্যাপিটাইট যেটা বলি। এরপর হচ্ছিল ধরেন মানে মনে হইতেছে যে অনেক সময় ক্ষুধা লাগছে কিন্তু আসলে সে খাইতে পারে না। কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন যেটা দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, আমাশা, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, যেটা হলো যে আমার কি বলে আইবিএস। হ্যাঁ, এরপর হচ্ছিল ইন্টেস্টাইনের প্রদাহ, অন্ত্রের মিউকাস ঝিল্লির রোগ, পাইলস হেমারয়েড যেটা, এবং হচ্ছিল যে অ্যাপেন্ডিক্স সংক্রান্ত সমস্যা আর ক্ষেত্রে হচ্ছিল যে এই S2 কার্যকর ভূমিকা রাখে। কারো আনমিউট হয়ে গেছে, আপনার প্লিজ একটু মিউট হন। কেউ কিছু বলবে? আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছিল যে প্লিজ একটু আনমিউট মিউট হন প্লিজ। আমি আসলে দেখতে পাচ্ছি না কে আনমিউট অবস্থায় আছেন। এমডি বাবুল স্যার বাবুল। আচ্ছা, একটু মিউট হন, মিউট হলে হচ্ছিল আমার জন্য একটু সুবিধা। অনেক শস্য শব্দ আসে, এছাড়াও হেডফোনে তো আরো সব সাউন্ডটা অনেক বেশি লাগে। তো রেসপিরেটরি সিস্টেম, তো রেসপিরেটরি সিস্টেমের কি কি রোগের উপরে S2 কাজ করে সেটা হচ্ছিল লিউকেরিয়া, হাইড্রোসেল, অতিরিক্ত যৌন উত্তেজনা। হ্যাঁ, যদি থাকে সেটা মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেও যদি এটা কমানোর জন্য থাকে, সেই ক্ষেত্রে হচ্ছিল যে আমরা নেগেটিভে প্রয়োগ করলে এটা মানে অনেকটা কাজ করবে। তারপর হচ্ছিল যে নিফোমেনিয়া, হিস্টোরিয়া, যৌন দুর্বলতা। হ্যাঁ, যদি হচ্ছিল যে আমার পুরুষদের ক্ষেত্রে হচ্ছিল যে স্পাম কাউন্ট যদি হচ্ছিল কম হয়, সেই ক্ষেত্রে
অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত যৌনাচারের কারণে শরীরের দুর্বলতার ক্ষেত্রে, যৌনাঙ্গে হচ্ছিল যে স্রাব, জরায়ু ক্যান্সার এবং হচ্ছিল যে প্রোস্টেট গ্ল্যান্ডের বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রে আমার S2 সিঙ্গেলি কাজ করে। এছাড়া হচ্ছিল যে আমার কি আর্থাইটিস এর ক্ষেত্রে মানে বিভিন্ন ধরনের বাতের ক্ষেত্রে হচ্ছিল রিউমেটিক এবং মাংসপেশি সংক্রান্ত বিভিন্ন রকম রিউমেটিক জ্বর, তারপরে হচ্ছিল গাউট, আর্থাইটিস, বাতজনিত ব্যথা, সায়াটিকা, বাতজনিত মাথা ব্যথা, বাতজনিত উত্তাপ, মানে হচ্ছিল যে বাতের কাজ কি চলতেছে? আপনারা কি আছেন? জি স্যার, আছি তো সবাই আমরা। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। তো যে জায়গায় ছিলাম সেটা হচ্ছিল যে এই বাতজনিত মানে হচ্ছিল যে আর্থাইটিস জনিত এই ধরনের যদি প্রবলেমগুলো থাকে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছিল S2 আমরা প্রয়োগ করলে সেই ক্ষেত্রে এই রোগের উপশম হবে। এরপর আসে হচ্ছিল যে আমাদের রেসপিরেটরি সিস্টেম, মানে শ্বাসতন্ত্র, যেটা রেসপিরেটরি সিস্টেমের ভিতরে হচ্ছিল আমার অ্যাজমা, ফুসফুসের অতিরিক্ত যদি ফ্লুইড বা লিকুইড জমে, হ্যাঁ, তারপর হচ্ছিল দীর্ঘস্থায়ী কাশি, মানে যেটা হচ্ছিল যে ক্রনিক কফ, যে মানে অনেক দিন যাবত সে খুসখুস কাশি আছে বা বিভিন্ন ধরনের কাশি আছে, হুপিং কাশি, তারপর হচ্ছিল যে ল্যারিনজাইটিস, ফ্যারিনজাইটিস, হ্যাঁ, তারপর হচ্ছে টনসিলাইটিস, ডিপথোরিয়া এবং হচ্ছিল গলার বিভিন্ন রকম প্রদাহের ক্ষেত্রেও আমরা হচ্ছিল S2 এই ধরনের ক্ষেত্রে S2 কে আমরা প্রয়োগ করতে পারি। হ্যাঁ, স্নায়বিক সিস্টেম মানে হচ্ছিল যে স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে যেসব রোগ সময়ের উপরে কাজ করে সেটা হচ্ছিল যে সেফালালজিয়া, তারপরে মাইগ্রেন, এরপর হচ্ছিল যে ইনসোমেনিয়া, স্নায়বিক অস্থিরতা, মৃগী, পক্ষাঘাত, ফেয়ার অফ ডেথ মানে মৃত্যু ভয় বা মৃত্যুর ভীতি, এবং হিস্টোরিয়া সম্পর্কিত স্নায়বিক যত ধরনের প্রবলেম আছে এই প্রবলেমের ক্ষেত্রে S2 কার্যকর। এরপর হচ্ছিল যে আসি আমরা চোখ, মুখ এবং হচ্ছিল যে দাঁতের ক্ষেত্রে যে ধরনের এই 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 এরিয়াতে যে রোগগুলা সেটা হচ্ছিল যে কর্নিয়ার প্রদাহ, চোখের ছানি পড়া, চোখের অন্যান্য প্রদাহজনিত রোগ, মুখের ঘা, হ্যাঁ, তারপর হচ্ছিল যে মাড়ি প্রদাহ, মাড়ির হচ্ছিল ফোলা, দাঁতে ব্যথা, বিভিন্ন রকম পুরাতন মাড়ি রোগ, মুখ গহ্বরের প্রদাহ, মুখের ভিতরে যে যে মানে বার্নিং সেশন, মুখ এবং হচ্ছিল যে গলায় ক্যান্সার এবং মুখে থেকে রক্তপাতের ক্ষেত্রেও S2 আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, মুখের রক্তপাতের ক্ষেত্রে বলতে গেলে হচ্ছিল যে অনেক সময় বিভিন্ন গ্ল্যান্ড থেকে মানে অথবা মাড়ির থেকে দেখা যায় যে হচ্ছিল যে মানে অযথাই মানে কিছু ব্লাড নিঃসরণ হয়, সেই ক্ষেত্রে S2 কে কি বলে D4 বা D5 এ যদি আমরা এক গ্লাস পানিতে 4-5 ফোঁটা দিয়ে ওটা যদি গার্গেল করি তাহলে এই জিনিসগুলো আস্তে আস্তে রিমুভ হবে। হ্যাঁ, তো এছাড়াও এছাড়াও হচ্ছিল আরো কিছু আছে, যেমন হচ্ছিল যে চর্মরোগের ক্ষেত্রে হচ্ছিল ধরেন বিভিন্ন রকম ফুসকুড়ি, চুলকানি, হ্যাঁ, খুশকি, তারপর হচ্ছিল পুজযুক্ত ফোড়া, দীর্ঘস্থায়ী ক্ষত বা পোড়া ক্ষত, বার্ন হয়েছে, তারপর হচ্ছিল যে আমার কুষ্ঠ, গুটি বসন্ত, এরপর হচ্ছিল যে ত্বকের ক্ষয় প্রবণতা, মানে সেলগুলো ড্যামেজ হওয়া শুরু করছে,
এই ধরনের জিনিস, এবং হচ্ছিল যে ক্যান্সার জাতীয় চর্মরোগ এবং বিভিন্ন রকম দীর্ঘস্থায়ী চর্ম সংক্রান্ত সমস্যার ক্ষেত্রেও আমরা S2 কে বিবেচনা করতে পারি, বাট এর পাশাপাশি উপসর্গ অনুযায়ী আরো মেডিসিনগুলোকে অ্যাড করতে হবে। S2 এই সব ক্ষেত্রে একাই যথেষ্ট না, বাট হচ্ছিল S2 এইসব এরিয়াতে সহায়ক ভূমিকা হিসেবে কাজ করে। এছাড়া ধরুন যে রক্ত অল্পতা, যেটা অ্যানিমিয়া, হ্যাঁ, পুষ্টিজনিত হচ্ছিল বিভিন্ন রকম দুর্বলতা, শারীরিক ক্লান্তি, শরীরের ধারণা ছিল যে অ্যাস্থেসিয়া যেটারে আমরা বলি, তারপর ছিল যে কি, সরি, অ্যাস্থেসিয়া বলে, অ্যাস্টাইটিস, এবং হচ্ছিল বিভিন্ন ধরনের হচ্ছিল যে সংবেদনশীলতা, হ্যাঁ, টাচ করা যায় না, বা হচ্ছিল যে মনে হইতেছে যে কেউ তাকে ধরতেছে বা টাচ করতেছে, এরকম সংবেদনশীলতার ক্ষেত্রেও S2 ভালো কাজ করে। এবং বংশগত কিছু রোগ প্রবণতার ক্ষেত্রে, বিশেষ করে হচ্ছিল যৌন রোগের ক্ষেত্রে, হ্যাঁ, বংশগত যৌন রোগের ক্ষেত্রে হচ্ছিল S2 মানে হচ্ছিল সহায়ক ভূমিকা পালন করে। হ্যাঁ, মূলত এই ছিল যে আমার কোন কোন অর্গানে রোগ বিস্তারের, মানে কোন কোন অর্গানে কি কি ধরনের রোগ এর উপর হচ্ছিল যে আমার S2 কাজ করে। রোগ তো আসলে প্রচুর অনেক, বাট হচ্ছিল এই জায়গায় একটা ধারণা দেওয়া হলো, মানে হচ্ছিল ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে যে এই সব রোগের ক্ষেত্রে S2 আসলে পারদর্শী, এবং হচ্ছিল যে আমাদের যারা পণ্ডিত আছেন বা যারা হচ্ছেন যে আমাদেরকে দীর্ঘদিন যাবত হচ্ছিল যে এই ইলেকট্রো হোমিওপ্যাথিতে গাইডলাইন দেন, তারা হচ্ছিল যে বিভিন্ন গবেষণার মাধ্যমে এই সব বিষয়ের উপরে তারা দাবি রাখেন যে হ্যাঁ, স্ক্রোফলোসো 2 এই সব রোগের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে। অবশ্যই রোগের উপরে, রুগী এবং রোগের উপরে দুইটার উপরেই বেস করে হচ্ছিল যে মেডিসিনটারে আমরা পটেন্সিগুলার পরিবর্তন করব। হ্যাঁ, ক্রনিক রোগী হইলেই যে আমরা তারে পজিটিভ মেডিসিন দিব, অ্যাকুট রোগী হইলেই যে তারা হচ্ছিল যে আমরা নেগেটিভ মেডিসিন দিব, বিষয়গুলো এরকম না। রোগের এবং রুগীর অবস্থানের উপর বেস করে মেডিসিনের পটেন্সিগুলার হচ্ছিল যে আমরা এক্সচেঞ্জ করব, পরিবর্তন করব, যে মানে এই সময় তারা পজিটিভ দিলাম, এখন তারা নেগেটিভ দিব। হ্যাঁ, তো এছাড়া হচ্ছিল যে জিনিসটা হচ্ছিল যে স্ক্রোফলোসো বা S2 হচ্ছিল যে ইলেকট্রো হোমিওপ্যাথি উচ্চমাত্রার গ্রন্থিগত নিঃসরণ নিয়ন্ত্রণ, মানে হচ্ছিল সিক্রেশন রেগুলেটর ওষুধ হিসেবে বিবেচিত। এটি দেহের বিভিন্ন শরীরবৃত্তের ভারসাম্যকে বজায় রাখে, পুনঃস্থাপন করে, এবং হচ্ছিল বহুমাত্রিক ভূমিকা পালন করে থাকে। হ্যাঁ, মূলত এটি চিকিৎসা পদ্ধতি যার কার্যপ্রবণতা দেহের হেপাটোবিলিয়ারি সিস্টেম এবং হেপাটোবিলিয়ারি সিস্টেম, ইউরোজেনিটাল সিস্টেম, লিম্ফেটিক সিস্টেম, এবং হচ্ছিল যে মেটাবলিক অক্সিয়াকে কেন্দ্র করে আবর্তিত হয়। এই কার্যধারা শুধুমাত্র একটি অঙ্গ নির্ভর নয়, বরং এটি হচ্ছিল দেহের ফ্লুইড বা হচ্ছিল যে রসের সমতা এবং হচ্ছিল টক্সিন নিষ্কাশন প্রক্রিয়া, ডিটক্সিফিকেশন প্রসেসের সাথে গভীরভাবে সম্পর্কিত। মূলত হচ্ছিল যে একটা জিনিস বলি, সেটা হচ্ছিল আমাদের ইলেকট্রো হোমিওপ্যাথির প্রত্যেকটা মেডিসিনের একটা গুণ আছে, সেটা হচ্ছিল যে যাই কিছু করুক, কিন্তু তারা তাদের নির্দিষ্ট এরিয়াতে যে টক্সিন হয়, এই টক্সিনগুলা হচ্ছিল যে তারা নিঃসরণ করতে প্রত্যেকটা মেডিসিনই কার্যকর ভূমিকা পালন করে। মানবদেহের S2 মানবদেহের হচ্ছিল যে গ্রন্থিসমূহ, এবং যেমন ধরেন হচ্ছিল লিভার, পিত্তথলি, অগ্নাশয়, তারপরে ইউরিনারি ব্লাডার, হ্যাঁ, ইন্টেস্টাইন গ্ল্যান্ড, লিম্ফেটিক নোড, সুইট গ্ল্যান্ড, এদের সম্মিলিত কার্যকলাপের উপর S2 প্রভাব সূক্ষ্ম, অত্যন্ত সূক্ষ্ম, এবং হচ্ছিল বিস্তরভাবে কাজ করে। হ্যাঁ, ইলেকট্রো হোমিওপ্যাথিতে একটা বিষয় মানা হয়, সেটা হচ্ছিল যে ইলেকট্রো হোমিওপ্যাথিতে আপনি মেডিসিন যত পটেন্সি হাই করবেন, এর
কার্য বিস্তর এরিয়া তত বিস্তৃতি লাভ করে। হ্যাঁ, D6 D7 D6 এর যতটুকু কাজ করবো D7 তার থেকে আরেকটু এরিয়া নিবে, D8 তার থেকে আরেকটু বেশি এরিয়া নিবে, 1x তার থেকে আরেকটু বেশি এরিয়া নিবে। হ্যাঁ, ধরেন হচ্ছিল 1x তো আমার পজিটিভ, D4 পজিটিভ, D4 যেতটুকু বিস্তর এরিয়া নিয়ে কাজ করবে 1x তার থেকে বেশি বিস্তর এরিয়া নিয়ে কাজ করবে। আবার হচ্ছিল যে D5 আমার নিউট্রাল মেডিসিন, আবার 2x হচ্ছিল আমার নিউট্রাল মেডিসিন। তো হচ্ছিল D5 আমার যতটুকু এরিয়া নিয়ে কাজ করবে 2x কিন্তু হচ্ছিল তার থেকে বেশি এরিয়া নিয়ে কাজ করবে। মানে হচ্ছিল যে আমার রোগ বিস্তর যতটা বেশি হবে আমার হায়ার পটেন্সি, মানে হচ্ছিল পটেন্সি তত হাই লেভেলে আমি দেওয়ার চেষ্টা করবো। তাতে হচ্ছিল সে মানে হচ্ছিল যে রোগ বিস্তর মানে এক অঙ্গের সাথে আরেক অঙ্গে যখন এই রোগ প্রবণতাটা বৃদ্ধি পায় তখন হচ্ছিল যে এইটা হায়ার পটেন্সি 200 1000 10,000-এ যখন আমরা প্রয়োগ করব তখন সেইটা হায়ার লেভেলে মানে হচ্ছিল যে আরেকটা অঙ্গের উপরেও সে প্রভাব বিস্তার করবে, আরেকটা অঙ্গের অবস্থানের ইসের মানে হচ্ছিল যে নির্দিষ্ট এরিয়ার উপরে সে প্রভাব বিস্তার করে সে জায়গায় ডিটক্সিফিকেশনের মাধ্যমে সেই অঙ্গকে হচ্ছিল সে সচল করে। তো এই ওষুধ হচ্ছিল গ্রন্থিগত নিঃসরণ নিয়ন্ত্রণ করে এবং হচ্ছিল অতিরিক্ত বা অপর্যাপ্ত নিঃসরণের মধ্য দিয়ে হচ্ছিল কার্যকর ভারসাম্য প্রতিষ্ঠা করে। ফলস্বরূপ হচ্ছিল দেহের অভ্যন্তরীণ পরিবেশ এর স্থিতিশীলতা, জৈব রাসায়নিক অবস্থা বজায় থাকে বা বজায় রাখে। বিলিয়াস বিশেষ করে হচ্ছিল যে বিলিয়াস টেম্পারমেন্ট হচ্ছে স্যাঙ্গুইন টেম্পারমেন্টের দেহ প্রকৃতির কার্যকারিতা অধিকতর সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। এই ধরনের দেহ প্রকৃতি সাধারণত হচ্ছিল বাইল এবং হচ্ছিল যে রক্ত উৎপাদনের মাধ্যমে হচ্ছিল যে রক্ত উৎপাদনের যে ভারসাম্যহীনতা দেখা দেয়, তার দীর্ঘস্থায়ী বিপাকে অস্থিরতা মানে হচ্ছিল যে মেটাবলিক ইনস্ট্যাবিলিটি এবং হচ্ছিল যে হজমজনিত দুর্বলতা। হ্যাঁ, এবং হচ্ছিল যে টক্সিক টক্সিক জমাটের মানে টক্সিক যে জমাট হয়, হ্যাঁ, স্ট্রোফলোসা 2 এই অবস্থায় হচ্ছিল যে আপনার এই 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 অবস্থাগুলারে নিয়ন্ত্রণ করে, পরিশোধন করতে হচ্ছিল ভূমিকা পালন করে, যা দেহের আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছিল অভ্যন্তরীণ পরিবেশকে সুস্থ এবং হচ্ছিল স্বাভাবিক এবং হচ্ছিল পূর্ণ সামঞ্জস্য অবস্থায় নিয়ে আসে। এই ওষুধের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে হচ্ছিল লিম্ফ ড্রেনেজ উদ্দীপক এর কার্যক্ষমতাকে বৃদ্ধি করে, লিম্ফ সিস্টেমের দেহের টক্সিন অপসারণ এবং হচ্ছিল যে রোগ প্রতিরোধ ক্ষমতায় ইমিউনিটি সিস্টেমের হচ্ছিল যে প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। হ্যাঁ, S2 এই সিস্টেমে জমে থাকা হচ্ছিল অপ্রয়োজনীয় ফ্লুইড বা তরল টক্সিন এবং হচ্ছিল যে মেটাবলিক ওয়েস্টেজ যে আছে তাদেরকে অপসারণ করতে হচ্ছিল সহায়তা করে, যার ফলে হচ্ছিল যে ফুলে যাওয়া টিস্যুর বিভিন্ন ধরনের হচ্ছিল বিশুদ্ধতা নিয়ে আসে। নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে নার্ভাস সিস্টেমের হচ্ছিল যে সম্পর্কিত মূলত নিউরোগ্রন্থির সমন্বয় প্রতিষ্ঠা করে, যাতে দীর্ঘস্থায়ী রোগ ব্যবস্থা যেমন স্নায়বিক ক্লান্তি, মানসিক অবসাদ, শারীরিক দুর্বলতার ক্ষেত্রে যদি শারীরিক এইসব বিষয়গুলো যদি একত্রে থাকে সেইখান থেকে ওষুধ ধীরে ধীরে স্নায়বিক উত্তেজনা হচ্ছিল হ্রাস করে এবং হচ্ছিল স্নায়বিক মানে অটোনিয়মিক নার্ভাস সিস্টেম যেটা আছে তার কার্যক্ষমতাকে বাড়িয়ে তুলে এবং হচ্ছিল ভারসাম্য পূর্ণ অবস্থা সৃষ্টি করে। ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে হচ্ছিল স্ক্রোফোলোসো
টু বা এস টু হচ্ছিল পাকস্থলী ইন্টেস্টাইন, এবং লিভারের নিঃসরণ এনজাইমেটিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, ফলে খাদ্য হজম, পুষ্টি শোষণ এবং হচ্ছিল বজ্র নিষ্কাশন, মানে ওয়েস্টিং, মানে হচ্ছিল যে এলিমিনেশন যে বিষয়টা আছে, হ্যাঁ, মানে বজ্র নিষ্কাশন যে বিষয়টা আছে, এই প্রক্রিয়াটা হচ্ছিল আরো কার্যকর এবং সুষম করে। এই ওষুধটা হচ্ছিল প্রাথমিক ভাবে হচ্ছিল টক্সিক অপারেশন ক্ষমতা, মানে ডিটক্সিফিকেশন প্রপারিটি যেটা আছে, এবং দেহের হচ্ছিল যে কোষীয় মানে সেল লেভেলের পর্যায়ে বিস্তার লাভ করে, যার ফলে দীর্ঘস্থায়ী রোগ ব্যবস্থা, কোষে জমে থাকা হচ্ছিল মেটাবলিক টক্সিন ধীরে ধীরে অপসারণ করে এবং নতুন কোষ কার্যক্ষমতা প্রতিস্থাপন করতে সাহায্য করে। এন্ডোক্রাইন সিস্টেমে হরমোনের ভারসাম্য, মানে হরমোনাল ব্যালেন্স পুনর্গঠন করতে সাহায্য করে, বিশেষ করে লিভার, প্যানক্রিয়াস, থাইরয়েড গ্ল্যান্ড এবং হচ্ছিল যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড যে আছে তার কার্যগত সমন্বয়কে এটি সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে। দীর্ঘস্থায়ী বিপাকের অস্থিরতা, মানে মেটাবলিকের যে অস্থিরতা এবং হচ্ছিল যে টক্সিক টক্সিক লোড যদি বৃদ্ধি হয়, বৃদ্ধির কারণে যে হরমোনাল অসামঞ্জস্য সৃষ্টি হয়, S2 প্রয়োগের মাধ্যমে হচ্ছিল এই ব্যবস্থাকে স্থিতিশীল করে, মানে হচ্ছিল প্যাথোলজিক্যাল স্টেবিলাইজার হিসাবে কাজ করে। এর ফলে দেহের এনার্জি মেটাবলিজম, তারপর হচ্ছিল আমার তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং হচ্ছিল সামগ্রিক জৈবিক কার্যক্ষমতা, মানে বায়োলজিক্যাল ইফিসিয়েন্সিরে উন্নত করে। রক্ত বহন যে তন্তুগুলা আছে, হ্যাঁ, মানে কার্ডিওভাস্কুলার যে সিস্টেমটা আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেমে এই ওষুধ রক্তের গুণগত মান উন্নত 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 করে। এর পাশাপাশি হচ্ছিল রক্ত রক্তে জমে থাকা যে টক্সিক, হ্যাঁ, তো এই টক্সিককে অপসারণ করতে সাহায্য করে। এর পাশাপাশি মানে টিস্যু পর্যায়ের যে অক্সিজেন এবং হচ্ছিল যে পুষ্টি পরিবহন, হ্যাঁ, উন্নত করে। দীর্ঘস্থায়ী দুর্বলতা, ক্লান্তি এবং টিস্যু হাইপোক্সিয়া এর মতো অস্থিরতা, এটি ধীরে ধীরে রক্তের কার্যক্ষমতা পুনরুদ্ধারে ভূমিকা রাখে। এই 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 এর সঙ্গে হচ্ছিল যে লিম্ফেটিক ফ্লুইড উন্নত করে, যার ফলে হচ্ছিল যে ব্লাড এবং হচ্ছিল লিম্ফের মধ্যে এক ধরনের কার্যগত ভারসাম্য প্রতিষ্ঠিত হয়, হ্যাঁ। তো প্রজনন তন্ত্রের ক্ষেত্রে হচ্ছিল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে S2 পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে হচ্ছিল যে কি বলে প্রজনন গ্রন্থি, তারপর হচ্ছিল সহায়ক গ্রন্থি যেগুলো আছে, এবং হচ্ছিল যে ইউরোজেনিটাল সিস্টেম এর নিঃসরণজনিত অস্থিরতা সংশোধনের সহায়ক ভূমিকা পালন করে। দীর্ঘস্থায়ী হরমোনাল ইমব্যালেন্সমেন্ট এবং হচ্ছিল যে নিঃসরণ দুর্বলতা এবং হচ্ছিল টিস্যু টিস্যু টোন আর কি, হ্যাঁ, টিস্যু টোনের হ্রাসের ক্ষেত্রে এটি ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্ষমতাকে ফিরে নিয়ে আসে, বিশেষ করে হচ্ছিল গ্রন্থিগত স্ফীতি, হ্যাঁ, এবং হচ্ছিল যে টক্সিক জমাটের কারণ, টক্সিক জমাটের অবস্থার এটি কার্যকর নিয়ন্ত্রণ ভূমিকা পালন করে। ক্রনিক রোগের ক্ষেত্রে S2-র ভূমিকাও ব্যাপক আছে, হ্যাঁ। দেহের হচ্ছিল একাধিক সিস্টেমের ধারণা হচ্ছে বিভিন্ন রকম সিস্টেমের যদি হচ্ছিল দুর্বল হয়ে পড়ে,
সেই ক্ষেত্রে হচ্ছিল যে যেমন ধরেন হচ্ছিল যে সেলুলার মেটাবলিজম এর সক্রিয় করে এবং হচ্ছিল কোষকে পুনর্জীবিত করে করে হচ্ছিল যে করতে হচ্ছিল পরিবেশ সৃষ্টি করে, যার ফলে হচ্ছিল টিস্যুর অবক্ষয় ধীরে ধীরে হ্রাস পায় এবং হচ্ছিল যে কার্যকরী টিস্যু পুনর্গঠন করা সম্ভব হয়। তো টিস্যু পর্যায়ের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে হচ্ছিল যে টিস্যুর যে সেলুলার মেটাবলিজম রে উন্নত করে, টিস্যুর অক্সিজেনেশন এবং হচ্ছিল টিস্যুর যে ডেলিভারি, মানে টিস্যুর যে পুষ্টি নিউট্রিশন যে ডেলিভারি, সে ডেলিভারি হচ্ছিল বৃদ্ধি করে, ফলে হচ্ছিল যে অবক্ষয়জনিত মানে হচ্ছিল যে যে টিস্যুর যে অবক্ষয় হয় সেইটা ধীরে ধীরে পুনরুদ্ধার হয় এবং হচ্ছিল টিস্যুর কার্যক্ষমতা বৃদ্ধি পায়, এর সাথে হচ্ছিল টিস্যুর পুনর্জন্ম হয়। হ্যাঁ, যা মানে হচ্ছিল যে টিস্যুর মাধ্যমে যে টিস্যুর অর্গানগুলো আছে এই অর্গানগুলো শক্তি পায় এবং হচ্ছিল শক্তির মাধ্যমে হচ্ছিল যে অর্গান কেন্দ্র করে যে সিস্টেম পরিচালিত হয় সেই সিস্টেমগুলোও কি হয়, শক্তিশালী হয় এবং হচ্ছিল দেহ সুস্থ আকার ধারণ করে। হ্যাঁ, জটিল কমপ্লেক্স রোগের ক্ষেত্রেও মানে হচ্ছিল যে আমার যেসব অর্গানগুলোর উপরে কাজ করে এই কমপ্লেক্স রোগের ক্ষেত্রে হচ্ছিল যে আমার S2 সহায়ক ভূমিকা কাজ করে। ঠিক আছে, তো এছাড়া হচ্ছিল যেটা আছে, এতক্ষণ আমি আপনাদেরকে S2 সিঙ্গেলি S2 কিভাবে আমাদের দেহে কাজ করতে পারে এবং হচ্ছিল S2 এর মাধ্যমে আমরা কোন কোন অবস্থায় কোন কোন রোগের ক্ষেত্রে এবং কোন কোন অর্গানের ইমব্যালেন্সমেন্টের জন্য ছিল যে আমরা S2 প্রয়োগ করতে পারি সিঙ্গেলি। হ্যাঁ, এবার আসি হচ্ছিল কিছু রোগের ক্ষেত্রে, যেমন ধরেন হচ্ছিল যে পেট ব্যথার ক্ষেত্রে যদি হচ্ছিল যে আমরা S2 এর সাথে C1 S5 F1 VAR2 YB হ্যাঁ নেগেটিভে যদি আমরা প্রয়োগ করি তাহলে যে কোনো ধরনের পেট ব্যথায় উপশম মানে পেট ব্যথা ভালো হওয়ার একটা চান্স থাকবে বা হচ্ছিল যে আমরা ট্রিটমেন্ট দিতে পারি, সেটা যে কোনো ধরনের পেট ব্যথা। তারপর ছিল মূত্রনালীতে যদি প্রদাহ থাকে সেই ক্ষেত্রে হচ্ছিল মানে মূত্র প্রদাহ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছিল S2 C2 C17 VEN1BE যদি আমরা এই মেডিসিনটা আমরা যদি দেই তাহলে সেই ক্ষেত্রেও আমার হচ্ছিল যে মূত্র প্রদাহ কমে যাবে। শুক্রাণু মানে হচ্ছিল যে শুক্রাণুর পরিমাণ যদি কম থাকে, যদি তা বৃদ্ধি করতে চাই তাহলে হচ্ছিল যে আমার S2 C2 A1 F1 L1 REWE মোর পজিটিভ আপনারা D3 তে যদি হচ্ছিল গ্লোবিউলস আকারে তৈরি করেন এবং হচ্ছিল এই গ্লোবিউলস রুগীরে দেওয়া হয় তাহলে হচ্ছিল যে আস্তে আস্তে স্পাম কাউন্ট বাড়া শুরু করবে। এর পাশাপাশি হচ্ছিল যদি হচ্ছিল ডান দিকে হার্নিয়া থাকে এবং যদি কোনো রোগী মানে কোনো ব্যক্তি যদি হচ্ছিল চোখ খোলা রেখে ঘুমায়, হ্যাঁ মানে সে ঘুমাইছে কিন্তু তার চোখ খোলা, সেই ক্ষেত্রে হচ্ছিল S2 সিঙ্গেলি যদি হচ্ছিল যে আমরা প্রয়োগ করি সেই ক্ষেত্রে হচ্ছিল যে এই হার্নিয়া মানে ডান দিকের যদি হার্নিয়া থাকে এই হার্নিয়াতে ভালো কাজ করবে এবং এর পাশাপাশি যদি হচ্ছিল সে চোখ খোলা রেখে ঘুমায় সেই ক্ষেত্রেও তার চোখ আমরা যদি পজিটিভ আর কি প্রয়োগ করি তার হচ্ছিল যে মানে আস্তে আস্তে এই খোলা চোখ আস্তে আস্তে ইয়া হবে আর কি, বন্ধ হবে। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে যেমন হচ্ছিল যে অনেকের চোখ বড় এবং কর্নিয়াটা সামনের দিকে, সেই ক্ষেত্রে এই S2 প্রয়োগে কাজ করবে না, আদার্স বিষয়গুলোতে কাজ করবে। আপনাদেরকে আগে মানে হচ্ছিল যে অনেকে এসে এরকম বলে এবং অনেকে আছে যে যে হচ্ছিল যে আমার চোখের পাতা ঘুমাইলে বুঝে না, সেই ক্ষেত্রে আপনাকে আগে তার চোখ দেখতে হবে। যদি চোখ বড় এবং কর্নিয়া যদি সামনের দিকে থাকে এবং চোখের পাতা যদি ছোট থাকে, বিশেষ করে নর্মালি হচ্ছিল যাদের কর্নিয়াটা সামনের দিকে থাকে উঁচু থাকে তাদের চোখ সহজে ঘুমাইলে চোখ বন্ধ হয় না।
দেখে মনে হয় যে সে তাকায় আছে বা হচ্ছিল আধ বোঝা অবস্থা থাকে, ওই ক্ষেত্রে আপনার S2 কাজ করবে না। তারপর হচ্ছিল যে অ্যাসিডিটি এবং হজমজনিত সমস্যার ক্ষেত্রে যদি আমরা হচ্ছিল S2 C10 L1 F1 বি D5 এ যদি প্রয়োগ করি সেই ক্ষেত্রে যাদের হচ্ছিল যে অ্যাসিডিটি, তারপর হচ্ছিল যে টক ঢেকুর বা হচ্ছিল যে গ্যাসজনিত যদি সমস্যা থাকে সেই সমস্যায় এটা ভালো কাজ করবে। এছাড়া হচ্ছিল যে S1 C15 যদি 200-তে আমরা প্রয়োগ করি সেই ক্ষেত্রেও অ্যাসিডিটিতে ভালো কাজ করে। নাক দিয়ে ঘন ঘন স্রাব মানে হচ্ছিল যদি পানি আসে, নিউমোনিয়া জনিত কারণে যদি সেটা হয় তাহলে হচ্ছিল আমরা S2 C2 A2 F1 VAR2 P2BE বা জি যদি আমরা নেগেটিভে প্রয়োগ করি সেক্ষেত্রে এই নাকের স্রাব বন্ধ হবে। পেটে যদি কৃমি থাকে বা ব্যাকটেরিয়াল যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছিল যে আমরা S2 C10 স্ল্যাশ VAR2Y D4 এ যদি আমরা প্রয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছিল কৃমি এবং হচ্ছিল যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নিরাময় করা সম্ভব। ইম্পর্টেন্সি যদি থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছিল যে আমরা S2 C2 A1 F1 L1 REY এটা হচ্ছিল যে পজিটিভে আমরা গ্লোবিউলসে করি, হ্যাঁ, এবং হচ্ছিল রোগীরা যদি প্রয়োগ করি সেই ক্ষেত্রে ইম্পর্টেন্সি বা হলো যে ধরেন শুক্রাণু যে ক্ষয় বা হচ্ছিল যে লো কাউন্ট ডাউন যদি থাকে সেই ক্ষেত্রেও সহায়ক ভূমিকা হিসাবে এই প্রোটোকলটা কাজ করবে। পিত্ত, অ্যাসিডিটি এবং হচ্ছিল হজমের জন্য আমরা 25 ml S2 S2 হচ্ছিল যে আমরা S2 200 শক্তি সাথে হচ্ছিল আমরা BE D4 ধরেন হচ্ছিল যে আমরা কি বলে 20 ফোঁটা S2-র সাথে 5 ফোঁটা BE D4 এ আর S2টা হচ্ছিল 200 শক্তিতে যদি আমরা একসাথে মিশ্রণ করে হচ্ছিল যে এটা গ্লোবিউলস আকারে তৈরি করি তাহলে হচ্ছিল যে যাদের টক ঢেকুর, তারপরে বুক জ্বালা পোড়া, হ্যাঁ, এবং হজমে যদি সমস্যা থাকে তাহলে এই গ্লোবিউলস যদি তারা পানিতে বা হচ্ছিল চুষে খায় ইনস্ট্যান্ট এটা মানে হচ্ছিল যে ভালো কাজ করবে। এবং হচ্ছিল যে এইটা কিন্তু এই সিস্টেম এটা কিন্তু পরীক্ষিত। আপনারা এটা জি জনাব ভাই আরেকবার একটু বললেন। S2 200 শক্তি আর S2 200 শক্তি আর BE D4 S2 থেকে নেবেন 25 ফোঁটা 200 শক্তি এবং হচ্ছিল যে BE নেবেন হচ্ছিল 5 ফোঁটা, ঠিক আছে। তো এটা গ্লোবিউলসে করবেন, করার পরে অথবা হচ্ছিল যে একটা হাফ ড্রাম শিশিতে 200 শক্তি থেকে হচ্ছিল 25 ফোঁটা দিবেন আর হচ্ছিল বি থেকে D4 এর থেকে 5 ফোঁটা দিবেন, দিয়ে হচ্ছিল এটা RS বেস বানাবেন। হ্যাঁ, তো হচ্ছিল RS বেস যেন হয়। তো এরপর হচ্ছিল যে এটা আপনারা ধরেন ওই যতটুকু গ্লোবিউলসে এই জিনিসগুলো দেওয়া যায় আপনারা ততটুকু গ্লোবিউলসে বানায় রাখলে এটা অ্যাসিডিটিতে ভালো কাজ করে, ঠিক আছে। আচ্ছা, অসুবিধা নাই, কারণ হচ্ছিল যে এইটা আমি সম্ভবত ভিডিও করতেছি, তো আপনারা ভিডিও পাবেন হয়তোবা কিছুদিন পরে পাবেন, হয়তোবা মানে কুইকার পাবেন না। আমি একটা ইসের কারণে হয়তো এটা আমি পরে আপনাদের এটা আপলোড করব, ঠিক আছে। তো এই ছিল মূলত S2-র আজকের ক্লাস, ঠিক আছে। তো এই যাবতীয় যত ধরনের তথ্য আপনারা আজকে যে ক্লাসে আমি আপনাদেরকে দিলাম, হ্যাঁ, সেটা মূলত এই বই থেকে দেওয়া, ঠিক আছে। তো এই বইতে হচ্ছিল যে আমাদের হচ্ছিল 38টা মেডিসিন এবং 27টা হচ্ছিল কমপ্লেক্স মেডিসিন, এর সাথে হচ্ছিল যে এই ধরনের ম্যাজিক্যাল প্রোটোকল, হ্যাঁ, প্রায়
700-800-এর উপরে প্রোটোকল আছে। যারা কমপ্লেক্স মেডিসিন নিয়ে কাজ করবেন তাদের জন্য এই ধরনের ম্যাজিক্যাল আছে, এবং যদি কেউ একক মেডিসিন নিয়ে কাজ করতে চান সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যদি 38টা মেডিসিনকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন, রপ্ত করতে পারেন, এবং প্রত্যেকটা এই 38টা প্রত্যেকটা মেডিসিনের কি পয়েন্টগুলা হ্যাঁ আছে, যেমন S2 যেমন হচ্ছিল 12টা কি পয়েন্ট দিলাম, যে এই 12টা কি পয়েন্টের ভিতরেই S2, হ্যাঁ, এর বাইরে নেই। এই 12টা কি পয়েন্টের যে কোনো পয়েন্ট যদি রুগীর সাথে মিলা যায় তাহলে আপনারা সেখানে S2 কে নির্দ্বিধায় নির্ধারণ করতে পারেন। হ্যাঁ, এর পাশাপাশি হচ্ছিল যে মানে এই প্রত্যেকটা মেডিসিনের আলাদা আলাদা অর্গানগুলো আছে, এবং অর্গান ভিত্তিক যে ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলো সম্পর্কে এই বইতে ধারণা দেওয়া আছে। যার কারণে হচ্ছিল যে আপনারা এই কি বলে, যারা একক সিঙ্গেল মেডিসিনে ট্রিটমেন্ট করতে চান তারা সিঙ্গেল মেডিসিনেও ট্রিটমেন্ট করতে পারবেন, যারা কমপ্লেক্স মেডিসিনে ট্রিটমেন্ট করতে চান তারা এই কমপ্লেক্স মেডিসিনও, আপনি যদি হচ্ছিল 38টা মেডিসিন এবং 27টা কমপ্লেক্স মেডিসিন যদি আপনি আয়ত্ত করতে পারেন, খুব বেশি না, হ্যাঁ, এই অল্প কিছু মেডিসিন যদি আপনি আয়ত্ত করতে পারেন এবং হচ্ছিল যে তাহলে মানে যে কোনো রোগের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছিল যে আপনি প্রায় 70-80% রোগ আপনি কাভার করতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে এই ধরনের কোন ধরনের রোগীর ক্ষেত্রে আমরা কোন ধরনের মেডিসিন মানে প্রয়োগ করব। হ্যাঁ, আর তো এই ছিল আজকের ক্লাস। যদি S2 রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন থাকে বা হচ্ছিল যে কি বলে অন্য কোনো ইয়া থাকে, আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, বলতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে উত্তর দিতে। জি জুনাদ ভাই, অডিও পাবো, তারপরেও একটু কাইন্ডলি ওই যে কোনো পেট ব্যথার ওইটা একটু বলেন আর একবার। লিখছিলাম অর্ধেক তো, যে কোনো পেট ব্যথার জন্য S2 সাথে। পেট ব্যথা মানে যে কোনো ধরনের পেট ব্যথা হচ্ছিল যে আপনার S2, C1, S5, F1, VAR2, ভার্ম2 অনেকেই বলে, VAR2, YBE নেগেটিভ। যত নেগেটিভে দিবেন মানে যত তীব্র পেট ব্যথা তত নেগেটিভ আপনারা প্রয়োগ করবেন, তাহলে এই পেট ব্যথা আস্তে আস্তে ভালো হয়ে যাবে, অনেক সময় ইনস্ট্যান্টও ভালো হয়ে যাবে। জি জি, থ্যাংক ইউ। আর আরেকটা বলবেন, আর সব অডিওতে শুনে নেব। এটা একটু দরকারও আছে রিসেন্ট, ওই যে নাকের কথা বলছেন, নাক আটকে থাকে ঠান্ডা সর্দিতে। না, নাক দিয়ে যদি অনবরত পানি পড়ে, হ্যাঁ, সেটা যদি জি জি জি। নিউমোনিয়া জনিত হয়, ঠিক আছে, নিউমোনিয়ার কারণে যদি হচ্ছিল এই নাক দিয়ে অনবরত পানি পড়তে থাকে, সেই ক্ষেত্রে S2, C2, ও নিউমোনিয়া ছাড়া যদি কারো অনেকের আছে না নাক দিয়ে পানি আসে, এটা সেই হবে না? ক্ষেত্রে ভিন্ন। সেই ক্ষেত্রে হচ্ছিল যে আমার অন্য ও মেডিসিন আচ্ছা। গুলো আছে, হ্যাঁ, সেইটা যখন ওই ইয়াগুলো পড়াবো তখন আপনাদেরকে ওইটা জানাবো, ঠিক আছে। আজকে শুধু S2 নিয়ে করতেছি, তো আজকে S2 এর ভিতরে থাকে। জি থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম জনাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমিন আপু। হ্যাঁ, কি হলো আপনি যেটা বললেন যে কোনো পেট ব্যথা, আমি তো পুরোটা লিখতে পারি নাই। মাত্র না আবার বললাম। S2, C1, S5, F1, VAR2, YBE। YEB। হুম হুম। এটা D7 থেকে শুরু করব? যদি 200, মিডিয়াম 230, 200, 1000 এর ভিতরে করেন। থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি এইগুলার যেগুলো পড়ালে এগুলো PDF ফাইল দিবেন না S2? হ্যাঁ, এটার PDF ফাইল দিব না। আচ্ছা ঠিক আছে। এটার তো ভিডিও রেকর্ডই দিব আপনাদেরকে, যার কারণে PDF ফাইল দিব না। তবে হচ্ছিল যে এইটার বই পাবেন অচিরেই।
আর হইতেছে যেগুলো রেকর্ডিং তো দিবেন, যেগুলো রেকর্ডিং দিবেন তো, তবে আর যেগুলো পড়াবেন আপনি যে পিডিএফ ফাইল করা থাকে তাহলে আমাদের দিয়ে দিবেন। পিডিএফ ফাইল তো সবই করা আছে, আপনাদেরকে তো বেশ কিছু পিডিএফ দিছি। আমি আজকে এই যে 3টা করে আনছি, আগের গুলো আমি যাইনি এত দূরে, আর আমার তারপরে খোঁজ করা লাগবো। আমি যে S4 S7 S9 যে দিছেন ওগুলা এইগুলা বের করে নিয়ে আসছি। এই 3টাই দিছি। ও আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম। জি, যে বইয়ে আসবে সেজন্য এই পিডিএফ এর পরিবর্তে আমার মনে হয় বইটা নিলে সবচেয়ে ভালো হবে। কারণ বইটা সবসময় চোখের সামনে থাকে বা পড়ার জন্য সুবিধা হবে। জি জি যাই হোক, যার ইনশাআল্লাহ আমরা বইয়ের অপেক্ষায় রইলাম। যার যতটুকু প্রয়োজন, আমি আমার মতো চেষ্টা করতেছি। হ্যাঁ, যারা মনে করবেন যে না ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছিল যে আসলে কত বই কিনবেন, হ্যাঁ, তো এই হলো বিষয়। তো তারপরেও যাদের যদি প্রয়োজন হয় ইয়া করেন, যদিও এখনো মানে পুরোপুরি শেষ করতে পারি নাই, এটার মডিফিকেশন চলতেছে। হ্যাঁ, আরো কত ভাবে ভালো হয় সেইটা নিয়ে আরো গবেষণা চলতেছে। একা মানুষ তো আসলে সব দিকেই সবসময় সময় দেওয়া সম্ভব হয় না। তারপরও চেষ্টা করতেছি যতটুকু ভালো করে উপস্থাপন করার জন্য। তো আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো সেইটা যদি জানাইতেন তাহলে আমার জন্য আর একটু ভালো হতো। উপস্থাপনা কেমন হচ্ছে, বা হচ্ছিল যে আরো কিছু মডিফিকেশনের কোনো প্রয়োজন আছে কিনা, কোনো উপদেশ আছে কিনা, বা হচ্ছিল যে এই জায়গায় এই জিনিসগুলা আর একটু মানে আরো কি কি অ্যাড করলে আপনাদের জন্য আর একটু সহায়ক ভূমিকা হতো, এই বিষয়গুলোর উপরে যদি আপনারা কিছু বলতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। আসসালামু আলাইকুম জনাব ভাই। আসলে আপনি তো আপনার উপস্থাপনা তো আসলে আগের থেকেই ভালো, আজকেও ভালো হয়েছে আগের মতোই। আসলে এটা তো আর অভিজ্ঞতার বিষয়, আসলে কোথাও ল্যাক আছে এটা তো পরিপূর্ণ জ্ঞান না হলে বোঝা যাবে না। এই জ্ঞান দিচ্ছেন, জ্ঞান নিচ্ছি, নিতে 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 যখন আমরা এক সময় পরিপক্কতা আমাদের হবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ল্যাকটা কোথায়। আমরা চেষ্টা করছি ক্লাস করার জন্য, হয়তো আগামীতে ভবিষ্যতে হয়তো আমার রেজাল্ট দিতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আরো কারো কিছু আছে? হ্যালো স্যার, জি। নমস্কার। আমি দিনাজপুর থেকে বলছি। আমি অবশ্য রিয়াল ক্লাসিক্যাল করি। তা আমি আজকেই আপনাদের এই ক্লাসে জয়েন করলাম। ইলেকট্রো হোমিওপ্যাথি সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। এই ওষুধগুলো, মেডিসিনগুলো পাওয়া যাবে কোথায় আর কি? এই মেডিসিনগুলা অনেকের কাছেই পাবেন। ইভেন ধরেন হচ্ছিল যে আপনি আমাদের যে মাসুম ভাই আছে উনার সাথেও যোগাযোগ করতে পারেন, বা হচ্ছিল যে আমাদের গ্রুপে যদি আপনি থাকেন, আমাদের গ্রুপে যারা আছে তাদের সাথেও কথা বলতে পারেন। হ্যাঁ, মেডিসিন কালেক্ট করা আসলে খুব মানে বর্তমানে দুরূহ কোনো কিছু বিষয় না। হ্যাঁ, তো সবাই আপনাকে মানে ইয়া করবে। আচ্ছা, কাইন্ডলি আপনার আপনার মোবাইল নম্বরটা যদি দিতেন তাহলে একটু যোগাযোগ করতাম আর কি। আমার মোবাইল নাম্বার গ্রুপে আছে, আপনি কি আমাদের গ্রুপে আছেন? হ্যাঁ, গ্রুপে হ্যাঁ, জয়েন করছি আর কি। গ্রুপে থাকলে আমার মোবাইল নাম্বারটা গ্রুপে আছে, সমস্যা নাই। দেওয়া আছে। হ্যাঁ, আর হচ্ছিল যে এনি কাইন্ড অফ মানে হচ্ছিল যে কোনো ধরনের আপনার যদি কোনো ইয়া থাকে আপনি গ্রুপে সরাসরি লিখবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি অথবা হচ্ছিল যে আমাদের যারা আছেন সবাই মানে সবাই হেল্পফুল মাইন্ডের, মানে কেউ কার্পণ্য করে না। আহ, মানে সেটা যদি ধরেন মানে বালখিল্য টাইপেরও কোশ্চেন থাকে সেইটারও হুম। মানে হলো অনারেবল ভাবেই অ্যান্সার করা হয়। হ্যাঁ হ্যাঁ ভাই, দাদা আপনি এইটাই জানেন না, এই ধরনের কথা আমরা বলি না, বা হচ্ছিল যে ওই ধরনের সাধারণত অ্যারোগেন্ট আমাদের, জিনিসগুলো থাকে না আমার। হ্যাঁ স্যার ঠিকই বলছেন, আমাদের দেশে যে মানে কার্পণ্য অভাবটা, এই যে হোমিওপ্যাথি যে চর্চাটা, এটা কিন্তু ইদানিং একটু বেশি হচ্ছে, কিন্তু যারা প্রজ্ঞা, যারা জ্ঞানী, তাদের মধ্যে কিন্তু কার্পণ্যবোধটা আছে। কিন্তু এই জন্য আমাদের কিন্তু যারা নব্য ডাক্তার তাদের কিন্তু অসুবিধা হচ্ছে। তাদের
মানে বিকশিত হচ্ছে না আরকি হুম, জ্ঞানটা। হুম। আমরা চাই যে সবার মধ্যে আলোটা ছড়িয়ে যাক এবং সবাই যেন মানব সেবায় এগিয়ে আসতে পারে। এটি আশা রাখছি আরকি। জি। আসলে এর জন্যই আমাদের এই গ্রুপটা, আমাদের এই মানে আমাদের হচ্ছিল ইসো গ্রুপটা মূলত এর জন্যই। কারণ হচ্ছিল যে ইলেকট্রো হোমিওপ্যাথিতে বাংলাদেশে আরো অনেকেই আছেন যারা হচ্ছিল যে অনেক দিন যাবত ইয়া করতেছেন। আমরাও কারো না কারো সান্নিধ্যে ছিলাম, হ্যাঁ? তো এই যে অভাববোধ এবং মানে ধরেন আমরা টাকা দিয়াও মানে এই যে আমি আজকে আপনাদেরকে যতটুকু দিলাম, ঠিক আছে? আমি বিশ্বাস করি যে হচ্ছিল যে আমাদের গ্রুপে অনেকে আছেন যারা 10, 20, 15, 30, 40 হাজার টাকা খরচ করছেন, বাট হচ্ছিল যে আজকের মতো ইনফরমেশন, অনেস্টলি স্পিকিং আজকের মতো ইনফরমেশন কেউ এতদিন পাইছে কিনা মানে আমার মানে ডাউট আছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো আমরা সেই অভাববোধ থেকেই আমাদের এই গ্রুপটা খোলা এবং হচ্ছিল এই গ্রুপ প্রতিষ্ঠা করা এবং হচ্ছিল যে আমরা চেষ্টা করতেছি যে এইটাকে এতটা মানে কনজাস্টেড এবং কনজারভেটিভ অবস্থায় না রাখা, এটাকে উন্মুক্ত করে দেওয়া যাতে হচ্ছিল এটা একটা বাংলাদেশের জন্য বিস্তার নতুন লাভ চিকিৎসা করুক। পদ্ধতি, হ্যাঁ, যাতে হচ্ছিল হ্যাঁ, হ্যাঁ। মানুষজন বুঝতে পারে। যেমন আজকের হুম। ক্লাসে আপনি যেহেতু নতুন একেবারে নিউ কামার, তো আই থিঙ্ক হ্যাঁ। আজকে যে মেডিসিনটা শুধু পড়াইছি, এই মেডিসিন কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, কোন কোন রোগের উপর কাজ করে, কোন কোন অর্গানের উপরে কাজ করে, এই যে অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল যে ইনফরমেশন গুলা পাইছেন, হ্যাঁ, এইটাই না বিষয়টা যদি আপনি আমি তো 4 থেকে দেখলাম যে 5 বার আপনি আপনাদের এই মেডিসিনটা আমাদের যে মানব শরীরে যে অর্গানগুলো রয়েছে মানে সব অর্গানেই কাজ করে। হুম, এবং আমাদের যে কোষ, আমাদের মানব শরীর তো বিভিন্ন কোষ দিয়ে তৈরি। হুম, মানে সেলুলার অ্যাক্টিভিটিস নিয়ে আমাদের মানব শরীর গঠিত হয়। হুম, কিন্তু এই কোষগুলোতে যে এইভাবে কাজ করে এটা তো অভাবনীয় আরকি। হুম, আশা রাখছি যে এটি আমাদের আমরা যদি ভালো করে জানতে পারি, শিখতে পারি তাহলে খুব ভালো কাজ হবে আরকি। এক্স্যাক্টলি, চিকিৎসা এক্স্যাক্টলি, সেবা আমরা এগিয়ে নিতে পারি। এক্স্যাক্টলি। এর জন্যই মূলত এইভাবে আমার উপস্থাপন করা, যাতে হচ্ছিল যে আপনারা ইজি ভাবে বুঝতে পারেন, হ্যাঁ, এবং হচ্ছিল ধরেন এই জিনিসগুলো আপনারা যদি 4-5 বার করে শুনেন, করেন, হ্যাঁ, ধরেন হচ্ছিল যে আমরা তো সারাদিন বিভিন্ন রকম ফেসবুকে রিলস দেখি, হ্যান দেখি, ত্যান দেখি। এইসব একটু কমায় দিয়া যদি এই জিনিসগুলো আমরা বারবার দেখতে থাকি, শুনতে থাকি বা পড়তে থাকি, তাহলে ধরেন বেশি হুম, হুম। মেডিসিন না, আমার মেডিসিন 38টা মেডিসিন, হ্যাঁ, ইলেকট্রো হোমিওপ্যাথিতে আচ্ছা। 38টা মেডিসিন, আর হচ্ছিল যে 27টা কমপ্লেক্স মেডিসিন আছে, আরো অনেকগুলা মেডিসিন আসতেছে ভারতে, আরো অনেকই আছে, যেমন ইলেকট্রিসিটি আমার 6টা, এখন ইন্ডিয়াতে আরো 2টা ইলেকট্রিসিটি তারা ইয়া আবিষ্কার করছে, মানে গবেষণা করে করে ইন্ডিয়াতে আবিষ্কার করছে, এটা নিয়ে কাজ চলতেছে, হ্যাঁ। তো এইগুলা আস্তে আস্তে আরো বিকশিত হবে। তো মেইন জিনিসটা যেটা সেটা হচ্ছিল যে আমাদের একটা জিনিস উপস্থাপন করা, যে কত ইজিতে আমরা আমাদের চিকিৎসা ভিতর, দিতে পারি। হ্যাঁ, চিকিৎসা দিতে পারি এবং আসলে বুঝতে পারি। এই জিনিসগুলো যদি আমরা করতে ঠিক মতো করতে পারি, তাহলে আমাদের চিকিৎসা পদ্ধতিটা এত কঠিন হবে না। হুম, যেটাকে 500-600 মেডিসিনের থেকে আমার ওষুধ নির্বাচন করতে হয়, তার থেকে ভেরি ইজি। বাট আমাদেরকে শুধু একটা জিনিসই করতে হবে এখানে, হ্যাঁ, একটা জিনিস আছে, সেটা হচ্ছিল যে আমাদেরকে অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল কিছু ইনফরমেশন আমাদেরকে আয়ত্ত করতে হবে, যে জিনিসটা এই বইতে মানে মানে খুব সূক্ষ্মভাবে উপস্থাপন করা হয়েছে, এবং শুধু সূক্ষ্ম না, এখানে স্থূলভাবে উপস্থাপন করা হয়েছে। কিছু আচ্ছা। কিছু টার্মস গুলো আমাদের হয়তো বা কঠিন লাগতে পারে প্রথম প্রথম, হ্যাঁ। তো হুম, হুম, কিন্তু হুম। ছিল দেখেন লিভার, লিভার সম্পর্কে তো আমরা জানি, তো আমার মেডিসিন কোন হ্যাঁ। কোন মেডিসিন লিভারে কাজ করে, এইটা যদি আমার জানা থাকে, ঠিক আছে, আমি যদিও ধরেন হচ্ছিল S2 বা S5 C5 বা হচ্ছিল যে C2, আমি যদি 4টা মেডিসিন একসাথে দিই, 4টা মেডিসিনই আমার লিভারে কাজ করে, লিভারের কি প্রবলেম হয়েছে এটা আমি ধরতে পারিনি, বাট তার প্রবলেমটা লিভারে, বা তার হুম, হুম। প্রবলেমটা গ্যাস্ট্রিকের জন্য আছে, এন্ড গ্যাস্ট্রিকের কি প্রবলেম আছে, মানে গ্যাস্ট্রিকের আমার কোন কোন মেডিসিন গুলা কাজ করে, সেই মেডিসিন গুলো যদি জানা থাকে, আমি একসাথে সবগুলো মেডিসিন দিয়ে দিলাম, আমার কাজ করবে। এবং আসলে এটা টোটালটাই ভেষজ মেডিসিন, হ্যাঁ, এইখানে কোনো কেমিক্যাল নাই, সো দ্যাটস মানে আসলে, এবং এইটা মানে এই মেডিসিনের পদ্ধতিটাও ডিফারেন্ট, হোমিওপ্যাথির মতো না, এইটার অ্যালকালাইন সিস্টেমে হচ্ছে না এই আপনি যে মেডিসিনটা। ওই যে লাইকোপোডিয়ামের কথা ১ম এ উচ্চারণ করছিলেন হুম, যে লাইকোপোডিয়াম, নাক্সবোম। লাইকোপোডিয়াম, নাক্সভম। এইটার সঙ্গে এটার কোনো রিলেটেড আছে? না,
লাইকোপোডিয়াম আহ, যে গাছ, ঠিক আছে, হ্যাঁ, হুম এইটার হুম থেকে যে মেডিসিনটা মানে হোমিওপ্যাথি যেভাবে তৈরি করে সেটা হচ্ছিল যে আমার মানে সুরাস মানে ইসের থেকে আরএস থেকে হচ্ছিল মানে পটেনশিয়াল একটা করে, ইসে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটার হচ্ছিল যে 21 দিন বা 42 দিন 47 দিন, হ্যাঁ, ঘর্ষণ মর্দনের মাধ্যমে এটার কি বলে একটা মাদার টিনচার তৈরি করে। বাট হচ্ছিল যে হ্যাঁ ইলেকট্রো হোমিওপ্যাথির যে লাইকোপোডিয়াম, সেটা হচ্ছিল ইলেকট্রো হ্যাঁ, হোমিওপ্যাথির যে গাছটা আছে এই গাছটার প্রথম হচ্ছিল থেতন করে, থেতন থেকে এটা থেকে রস নেয়, ঠিক আছে। এরপর আচ্ছা হচ্ছিল যে আচ্ছা, আরেকটা পার্টিকেল মানে হচ্ছিল এগুলোর ক্রুড বলা হয়, তো আরেকটা পার্টিকেল আছে যে পার্টিকেল হচ্ছিল তারা আরএস এর ভিতরে এক্সট্রাক্ট করে, সেখান থেকে হচ্ছিল আরএস হুম সংগ্রহ করা হয়, ঠিক আছে। এবং এই যে আচ্ছা, থেতন করা হয়েছে এই থেতনের যে বডিগুলো এবং হচ্ছিল আরএস থেকে মানে যে স্ট্রাক ইয়াগুলো আছে, যে পার্টিকেল গুলো আছে এই পার্টিকেল গুলো একত্রে কইরা এটা হচ্ছিল যে বার্ন করা হয়, বার্ন করে হচ্ছিল ছাই বানানো হয়, সেই ছাই থেকে আবার হচ্ছিল সিস্টেমে লবণ তৈরি করা হয়, সেই লবণ থেকে কিছু লবণ নিয়ে এই যে কি বলে আমার হচ্ছিল থেতন রস এবং হচ্ছিল এই আরএস এর স্ট্রাক এসেন্স এবং হচ্ছিল যে আমার কি বলে এই যে লবণ, এই তিনটার আবার একত্রে কইরা সেইখান থেকে হচ্ছিল যে এইটা ক্রুড মেডিসিন তৈরি করা হয়। সো মানে ইলেকট্রো হোমিওপ্যাথি এবং হচ্ছিল হোমিওপ্যাথির মেডিসিন সেম না। আমি যে আপনাদেরকে যে রেশিওটা দেখালাম, আপনারা মাদার টিনচার হ্যাঁ বাজার থেকে মাদার টিনচার আই না ওই রেশিওতে যদি মিলে আপনি ওষুধ বানান, এটা ইলেকট্রো হোমিওপ্যাথি হবে না, এবং এই মেডিসিন আচ্ছা ইলেকট্রো হোমিওপ্যাথির মতো কাজ করবে না, ঠিক আছে। এই মেডিসিন তৈরি করতে হইলে প্রত্যেকটা মেডিসিন প্রত্যেকটা 116টা ভেষজ, 116টা ভেষজ রে এইভাবেই তৈরি করতে হয়। তৈরি করার পর হচ্ছিল যে এই 116টা ভেষজের ভিতরে এই যে আমার যে 9টা মেডিসিন আছে মানে এস টু তে যে 9টা মেডিসিন আছে এই 9টা মেডিসিন এই রেশিওতে যখন আমি মিলাবো তখন এটা এস টু, হ্যাঁ, এবং তখন হ্যাঁ এটা এস টু মানে হচ্ছিল ক্রুড মেডিসিন, বাট ওই মেডিসিনটা প্রয়োগ করা যায় না, ওই মেডিসিন থেকে 1:9 রেশিওতে D1 করতে হয়, আবার D1 থেকে D2 আনতে হয়, 1:9 রেশিওতে D2 থেকে D3 মেডিসিনে নিয়ে আসলে এই যে D3 এইটা হইতেছে আমার স্পাইসরিক মেডিসিন, যে মেডিসিনটা আমরা হচ্ছিল যে তখন প্রয়োগ করতে পারি, তার আগের যে মেডিসিনগুলো আছে এটা টোটালি বিষ, অতিমাত্রা প্রয়োগ আহ, করলে দেহে আরো ক্ষতি হবে, ঠিক আছে। তো আচ্ছা ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিনটা তৈরি হয় এইভাবে। তো যাই হোক এইটা মানে বিস্তর মানে অনেক আরো অনেক ডেপথের বিষয় আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে জাস্ট হচ্ছিল যে মানে কিছু বিষয়গুলো জানানোর জন্য বললাম, হ্যাঁ। তো এই হলো বিষয়। তো হোমিওপ্যাথি এবং ইলেকট্রো হোমিওপ্যাথি টোটালি ডিফারেন্ট, এবং বাংলাদেশে বর্তমানে ইলেকট্রো হোমিওপ্যাথি এখন পর্যন্ত কোনো কারখানা নাই। ইন্ডিয়াতে বেশ অনেক আছে যারা আসলে মেডিসিনগুলো তৈরি করে। হুম। তো ইন্ডিয়া থেকে এবং পাকিস্তান থেকেই মেডিসিন বাংলাদেশে ঢুকে, এবং কি বলে আমরা সেই মেডিসিনগুলা কালেক্ট করি। ইন্ডিয়া কি হ্যাপকো কোম্পানি এটা করে? না, ইন্ডিয়া হ্যাপকো কোম্পানি করে না। ইন্ডিয়াতে আপনার 10-15টা এনাল সিনহা, অনেক এনাল সিনহার ওষুধ সবচাইতে ভালো। এছাড়া আরো কোম্পানি আছে যেমন মিহিল্যাব আছে, তারপরে নারায়ণ আছে। পাঞ্জাবে আরো 2টা নতুন ইয়া হয়েছে, আমার এই মুহূর্তে নামগুলো মনে নাই, এরকম 18-20টা ইয়ে আছে। তো মেডিসিন মানে হচ্ছিল তাদের ওই বেশি দাম কম দামেরও কিছু বিষয় আছে, হ্যাঁ। কারণ ওই ভেষজ যত সতেজ ভেষজ তারা সংগ্রহ করতে পারে মেডিসিন প্রাইস তত হাই হয়, হাই হয়। তো এই জায়গাও এখন মানে অনেকে আবার হচ্ছিল ড্রাই হার্বস দিয়েও মেডিসিন করতেছে, তাদের মেডিসিনের গুণগত মানও কম, প্রাইসও কম। তো মিহিল্যাব সবচাইতে ভালো হচ্ছিল আপনার এনএল সিনহার মেডিসিন, হ্যাঁ, এবং এনএল সিনহার হুম মেডিসিনের প্রাইস অনেক হাই। তারপরে আরো 2-3টা আছে। এরপরে মানে একটু রিলায়েবল মেডিসিন আপনার হচ্ছে আছে হচ্ছিল আমার এই যে নারায়ণের কথা বললাম, এবং হচ্ছিল যে হুম কি বলে মিহিল্যাবের কথা বললাম, হ্যাঁ। এছাড়া আরো 2-3টা আছে, এই মুহূর্তে আসলে মনে আসতেছে না। এনিওয়েজ, তো আচ্ছা আপনি ইচ্ছা করলে হচ্ছিল যে কি বলে আমাদের এই যে মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, উনিও আপনার মেডিসিন এর ব্যবস্থা করতে পারবে। তারপর হচ্ছিল যে আমাদের নরেশ দাদার সাথেও একটু কমিউনিকেশন করতে পারেন, দীপক দাদা আছে ওনার সাথে নরসিংহ টাঙ্গাইলের টাঙ্গাইল হ্যাঁ, নরসদা। টাঙ্গাইল নরেশ দা, দীপক দাদা আছে, উনিও বুদ্ধি দিতে পারে। হ্যাঁ, আসলে মেডিসিন সংক্রান্ত মেডিসিন কালেকশন সংক্রান্ত বিষয়ে আমার অতটা আইডিয়া নাই।
আমি মেডিসিন আনার চেষ্টা করতেছি, মেডিসিন আনতে পারলে দেন হচ্ছিল যে আমি আপনাকে বলতে পারবো যে ভাই আমার কাছে মেডিসিন আছে। আচ্ছা Anyways, আচ্ছা। তো ঠিক আহ, আছে, আর কারো কোনো কিছু জানার থাকলে প্লিজ বলতে পারেন। আর আচ্ছা, তা না হলে ধন্যবাদ। আজকের মতো ক্লাস ঠিক সমাপ্ত আছে, করবো আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার জি ডাক্তার বাবুল বলছিলাম পাবনা জি থেকে স্যার। জি, স্যার বলেন না, ভাই বলে স্যার ডাকেন, এইখানে আমরা সবাই ভাই, we are not। জি স্যার। আচ্ছা ভাইজান মানে বলছিলাম যে আসলে অনেক সময় অনেক জায়গায় দেখছি যে সিঙ্গেল মেডিসিন প্রয়োগ করা, আবার অনেক জায়গায় দেখতেছি স্যার কমপ্লেক্স মানে একত্রে করে মেডিসিনটা প্রয়োগ করা। আসলে স্যার আমরা তো নতুন, তো আমরা তো আসলে অত বুঝে ওঠেনি স্যার। আসলে ঘটনা হচ্ছে যে স্যার যে আসলে যুক্তভাবে মেডিসিনটা দিলেই রোগীর জন্য ভালো রেজাল্ট হবে? নাকি সিঙ্গেল ভাবে মেডিসিন আলাদা, আলাদা অ্যাকাউন্টস এর বোতলে আলাদা, আলাদা ভাবে গ্লোভিস প্রয়োগ করে সেরে বা মেডিসিন প্রয়োগ করে সেরে দিলে ভালো হবে স্যার? এই ব্যাপারে আসলে একটু জানার দরকার স্যার। আমরা নতুন তো অত তো বুঝি না স্যার। আহ, আমরা তো সবাই হোমিও ডাক্তার না? জি স্যার, অবশ্যই স্যার। হোমিও ডাক্তার এবং হচ্ছিল যে যারা যেভাবে হোমিও চিকিৎসা করি আমরা, হ্যাঁ, সিঙ্গেল মেডিসিন বলেন, এই যে ক্লাসিক, এই যে একজন পরিচয় দিলেন যে উনি ক্লাসিক, আবার কমপ্লেক্স মেডিসিন আছে। হ্যাঁ, হোমিওতে কমপ্লেক্স মেডিসিন আছে, আবার অনেকে ৩-৪টা মেডিসিন করে। না, রুগী তো আমাদের মেন জিনিস হচ্ছিল যে রুগীকে উপশম করা, রোগের উপশম করা, না? এখন আমি কোনটাতে স্যাটিসফাইড, এটা হচ্ছে মেন জিনিস, ঠিক আছে? হুম, এইটা হইতেছে মেন জিনিস। এখন ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন যেরকম হচ্ছিল সিঙ্গেল মেডিসিনের মাধ্যমেও ট্রিটমেন্ট করা যায়, আবার ওরকম হচ্ছিল কমপ্লেক্স মেডিসিনের মাধ্যমেও ট্রিটমেন্ট করা যায়। হ্যাঁ, অনেকে স্থূল মাত্রায় ট্রিটমেন্ট করে, অনেকে সূক্ষ্ম মাত্রায় ট্রিটমেন্ট করে, আবার অনেক হচ্ছে এল এম পটেন্সিতে যায়। হোমিওতে এরকম প্রচুরই আছে না? কেউ কি থাইমা বসে আছে? ট্রিটমেন্ট করতেছে, রুগী তাদের কাছে আসতেছে না? আসতেছে। এবং হচ্ছিল যে আমরা মানে কি ধারণা করি, আমাদের একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছিল যে চিকিৎসা পদ্ধতিতে আপনি যে পদ্ধতিতেই চিকিৎসা করেন না কেন, সেটা এলোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, ইউনানি হোক, আয়ুর্বেদিক হোক, আপনি সারা জীবনের ক্যালকুলেশন করে দেখেন, আপনি কত মানে যত বছর যাবত আপনি ট্রিটমেন্ট করতেছেন, আপনি নট মোর দেন 15 মানে 15% বেশি রুগীকে আপনি সুস্থতা দান করতে পারেন না। আপনার 80% রুগী অল্প একটু সুস্থ হওয়ার সাথে সাথেই ভাইগা চলে গেছে, আপনি তাদের কাছে ফিডব্যাকও নিতে পারেন না। আর যে 20% রুগী আছে, এই রুগীর ভিতরে আপনি অনলি 15% রুগীরে আপনি সুস্থতা দান করছেন। এইটা আপনি সিঙ্গেল মেডিসিন বলেন, কি বলে কমপ্লেক্স মেডিসিন বলেন, অথবা হচ্ছিল যে ধরেন 10-20টা মেডিসিন দিয়া একত্র কইরা চিকিৎসা করে, যেটাই বলেন, ঠিক আছে? আমার মেন বিষয় হচ্ছিল যে আমি কোনটাতে পারদর্শী এবং আমি কোন চিকিৎসা পদ্ধতিতে আমি স্যাটিসফাই হইতে পারি, ঠিক আছে? অ্যান্ড মানে এইটা টোটালটা নির্ভর করে আহ, আমার নিজের উপরে। আমি আসলে মানে যেমন ধরেন সিঙ্গেল মেডিসিন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি সিঙ্গেল মেডিসিনে তাহলে হচ্ছিল যে আপনার মেডিসিন সম্পর্কে আপনার অগাধ নলেজ থাকা লাগবে। আজকে S2 সম্পর্কে আপনি জানলেন, এটা মানে হচ্ছিল যে আমার মেইন মেডিসিনের একটা মেডিসিন, ঠিক না? তো S2 সম্পর্কে এর আগে কখনো এত ডিটেলসে পাইছেন? আপনি এখন চিন্তা করে দেখেন যে আপনি যদি এতদিন সিঙ্গেল মেডিসিনে ট্রিটমেন্ট করে থাকেন, তাহলে আপনি কই ছিলেন, আর আজকে জানার পরে আপনি কই যাইতেছেন। তো সিঙ্গেল মেডিসিন যারা ট্রিটমেন্ট করে তারা হচ্ছিল অবভিয়াসলি তারা দেয়ার মাস্টার, দেয়ার গ্র্যান্ড মাস্টার, ঠিক আছে? মানে তাদের অবশ্যই হেডস অফ এবং হচ্ছিল তাদেরকে সেলুট। আর কমপ্লেক্স মেডিসিন কেন ব্যবহার করা হয় সেটার ক্ষেত্রেও কিছু বিষয় আছে, আপনাকে দেখেন মানে আহ, উম, এইসবে আসলে অনেক তর্ক বিতর্ক আছে। আপনি যদি হচ্ছিল যে আমাদের যে কাউন্সিলর ম্যাথি আছে, উনার ক্ষেত্রে যদি বলে বলে থাকি, তাহলে উনার বইতেই উনি হচ্ছিল যে হিউজ কমপ্লেক্স মেডিসিন ব্যবহার করছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার মেডিসিন যখন আপনি সিঙ্গেলি প্রয়োগ করতেছেন, যেমন ধরেন আপনি এখানে S2 দিলেন, সকালবেলা দুপুরবেলা হচ্ছিল C2 দিলেন, হ্যাঁ, রাত্রেবেলা তার B দিলেন, হ্যাঁ, কথার কথা আর কি, বার্নিং এর ইসের জন্য, লিভার বার্নিং এর জন্য বা ইসের জন্য, মূত্র মানে হচ্ছিল যে ইউরিনারি বার্নিং এর জন্যই আপনি তাকে দিলেন। আপনি S2 যে সকালে দিলেন,
এই কি রাত্রেবেলা ওর কার্যক্ষমতা কি হারায় ফেলছে S2? C2 যে বিকালবেলা দিলেন বডিতে যায় কি হচ্ছিল ওই রাত্রেবেলাও কি ওর কাজ বন্ধ করে দিছে? বিটা যে আপনি রাত্রেবেলা দিলেন ও সকালবেলা কি ওর মানে কাজ কি বন্ধ করে দিচ্ছে? আপনি ওষুধ যেভাবেই প্রয়োগ করেন না কেন বডিতে যাওয়ার পরে সেটা কমপ্লেক্স হয়ে গেছে। বিকজ অফ ওয়াই? বিকজ অফ আমার বডিটাই কমপ্লেক্স। ঠিক আছে, শুধু তাই না, এই যে S2 মেডিসিন, এই মেডিসিন তৈরির ক্ষেত্রেও নিজেই কমপ্লেক্স। আপনি কোনোভাবে এর সিঙ্গেল মেডিসিন বলতে পারবেন না, কারণ আসলে সেইখানে 9টা মেডিসিন বিভিন্ন রেশিওতে মিক্স আপ করে হচ্ছিল S2টা তৈরি করা হয়েছে। তো এইগুলা মানে হচ্ছিল যার যার মানে এই বিষয়গুলো হচ্ছিল যে যার যার ধরেন মার্কেটিং পলিসি। ঠিক আছে, এই জায়গায় আরো অনেক কিছু আছে যেগুলো মার্কেটিং পলিসি হিসেবে ব্যবহার করা হয়। আমরা সারা জীবন রোগের ক্ষেত্রে পড়ছি হচ্ছিল যে অ্যাকুইট এবং ক্রনিক, ঠিক আছে না? ইলেকট্রো হোমিওপ্যাথি তো সেম জিনিস, অ্যাকুইট ক্রনিক, কিন্তু এইটার ভিন্ন মাত্রা নিয়ে আসার জন্য আমরা কি করছি, এই রোগটা হচ্ছিল পজিটিভ এবং নেগেটিভে নিয়ে আসছি। ঠিক আছে, আমরা ধরেন হচ্ছিল নিয়ে আসছি কি কি বলে টেম্পারমেন্ট নিয়ে আসছি, 4টা টেম্পারমেন্ট। কাউন্সিলর ম্যাথি ওনার বইতে 4টা টেম্পারমেন্টের কথা বলে গেছে, স্যাঙ্গুইন টেম্পারমেন্ট, বিলিয়াস টেম্পারমেন্ট, তারপর নার্ভাস টেম্পারমেন্ট এবং হচ্ছিল যে আরেকটা কি টেম্পার, লিম্ফেটিক টেম্পারমেন্ট, 4টা টেম্পারমেন্ট বলে গেছে। ঠিক আছে, তো এই যে টেম্পারমেন্ট গুলা দেহের প্রকৃতি, আমার হচ্ছিল যে মানে হোমিওপ্যাথিতেও এই দেহের প্রকৃতি গুলো আছে না, আমরা বুঝতে পারি না এটা কোন প্রকৃতির, এই প্রকৃতির মায়াজম আমরা নিয়ে আসছি, মায়াজম নিয়ে আসছি। তো 5টা মায়াজম চলতেছে বর্তমানে। তো মানে এইগুলা আসলে মানে পুরোটাই হলো মার্কেটিং পলিসি, বাট আসলে বিষয়টা হচ্ছিল যে আপনি কিভাবে আপনার বুঝতে সহজ হয়, সুবিধা হয়, আপনি সেইভাবেই ট্রিটমেন্ট করেন, কোনো সমস্যা নেই। ওষুধ কাজ করবে, আপনি যদি আসলে সঠিকভাবে দিতে পারেন জি স্যার, সেটাই কাজ করবে। আসলে স্যার মূল উদ্দেশ্য হলো আমাদের হলো রোগীকে সুস্থ করা, তাই তো স্যার? জি, এখন আমরা এই বিতর্কে যাব না, আমরা রুগীকে সুস্থ করব সেটা আমি যেভাবেই পারি। হ্যাঁ, একটা রুগীর জন্য একটা ধমক অনেক সময় মেডিসিন হিসাবে কাজ করে, একটা কি ঘুষি হচ্ছিল রোগীর জন্য মানে মেডিসিন হিসাবে কাজ করে। এখন আপনি কি ওই মেডিসিনটা অস্বীকার করবেন? ভিক্ষা উঠতেছে, আপনি হোমিওপ্যাথি, এলোপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক, ইলেকট্রো হোমিওপ্যাথি সব ওষুধ খাওয়া তারা ভালো করতে পারতেছেন। একজন এসে পিঠে আচমকা একটা থাপ্পড় মারছে, তার হিক্কা ভালো হয়ে গেছে। কি আপনি ওই থাপ্পড়টারে কি মেডিসিন হিসাবে গ্রান্ট করবেন না? ওটা তো একটা থেরাপি পদ্ধতি না? আমার মানে হচ্ছিল যে, তো এই জিনিসগুলাকে হচ্ছিল যে আসলে আমাদের আমরা যারা সেবাতে আছি তাদের মাইন্ড গুলার হচ্ছিল ব্রড করতে হবে। আমি যদি ধরেন হচ্ছিল যে মানে আমি হোমিওপ্যাথি জানি, ইলেকট্রো হোমিওপ্যাথি জানি, তো আমি দেখতেছি এই রুগীরে যদি আমি প্যারাসিটামল খাওয়াই দিই, রুগী ভালো হয়ে যাইতেছে, আমি তার প্যারাসিটামলের সাজেস্ট করে দেবো যে ভাই আপনি এই ওষুধ নিয়ে যান, এর পাশাপাশি আপনি প্যারাসিটামলটা খায়, ঠিক আছে, আপনি ভালো কাজ করবে। তো এতে কিন্তু আমি অপমানিত হব না, এবং ওই রুগী কিন্তু মানে হচ্ছিল যে অশ্রদ্ধার চোখে আমাকে দেখবে না, বরং রুগী আমাকে শ্রদ্ধার চোখে দেখবে যে এ ডেপথ নলেজ আছে, জানে। হ্যাঁ, এবং পৃথিবীতে কোনো প্যাথি পূর্ণাঙ্গ প্যাথি না, ঠিক আছে, প্রত্যেকটা প্যাথি একটা আর একটার অল্টারনেটিভ। এর জন্যই পৃথিবীতে 570-এর উপরে চিকিৎসা পদ্ধতি আছে। এক হোমিওপ্যাথি, এক এলোপ্যাথি বা এক ইউনানি যদি হচ্ছিল সর্বেসর্ব হয়ে যেত, তাহলে মানুষ মানে দ্বিতীয় কোনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতো না। ঠিক আছে, স্রষ্টা একটা গাছ দিয়ে এই সমস্ত রোগের ট্রিটমেন্ট করে ফেলতো। হাজার হাজার লাখ লাখ প্রজাতির উদ্ভিদ, খনিজ পদার্থ, পুষ্টি, দেহের আর কোনো পুষ্টিতে দরকার ছিল না, এক পুষ্টি দিয়ে পুরা দেহ পরিচালিত হইতো। এত ধরনের চলে যে ইলেকট্রোলাইট যেগুলো আমরা বলি, হ্যাঁ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এই যে জিনিসগুলো আমার দেহের যে প্রয়োজন পড়ে, তো স্রষ্টা পারতো না এক পটাশিয়াম দিয়ে হচ্ছিল আমার দেহের পুরা ইয়া করতে, দেহ পরিচালনা করতে। এই মানে এত কিছু খাইতে হয় কেন, এত কিছু নিতে হয় কেন? বিকজ অফ কি, একটা আরেকটার পরিপূরক, অল্টারনেটিভ। একটার অভাব হলে আর একটা ঠিক মতো কাজ করতে পারে না, সহায়ক ভূমিকা পালন করে। তো এর জন্য মানে হচ্ছিল যে কোনো চিকিৎসা পদ্ধতি পরিপূর্ণ না, এবং হচ্ছিল যে আমার কোনো আমি যদি প্রত্যেক চিকিৎসা পদ্ধতি আমার জানা থাকে, সেক্ষেত্রে আমার জন্যই ভালো যে নলেজেবল হওয়া যায়। এগুলা ভিন্ন প্রসঙ্গ, এগুলা নিয়ে হচ্ছিল অনেক কন্ট্রাডিকশন আছে, অনেক কিছু হবে ভাই।
এগুলা নিয়ে আসলে হচ্ছিল যে ওপেনলি কথা বলাটাও ঠিক না। জাস্ট ইয়া করছেন দেখে আমি আপনার আমার মত বলছি, এটা টোটালটাই আমার অভিমত। আপনারা ইচ্ছা করলে এগুলো অ্যাকসেপ্ট করতে পারেন, ইচ্ছা করলে এগুলারে বাদ দিয়া আপনাদের মতো করে চলতে পারেন, ঠিক আছে? এইটা নিয়ে কোনো ইয়ে হবে না। বাট হচ্ছিল যে চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে বলছেন দেখে আমি এতগুলো কথা বললাম। আপনি ইচ্ছা করলে আপনি সিঙ্গেল রেমেডি করতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি কমপ্লেক্স মেডিসিনও প্রয়োগ করতে পারেন। এটা টোটালটা আপ টু ইউ, আপনি কোনটাতে কমফোর্ট ফিল করেন। আপনার যেটাতে কমফোর্ট ফিল করবেন আপনি সেই পদ্ধতিতেই সেইভাবে আপনি ট্রিটমেন্ট করবেন। হ্যাঁ, অনেকেই শুধু থেরাপির মাধ্যমেও, ইলেকট্রোহোমিওপ্যাথি শুধু থেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করে। অনেকে আবার যে আমি 200, 1000, 10,000-এর কথা বলছি, অনেকে হচ্ছিল D4 আর D6 এর বাইরে যাইতেই চায় না। D4, D5, D6 এই তিনটার মাধ্যমেই তারা ট্রিটমেন্ট করতে চায়, ঠিক আছে? বাট হচ্ছিল হ্যাঁ, এটা দিয়ে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন যখন হচ্ছিল যে আপনার ক্রনিক স্টেজটা যখন অ্যাকুইট স্টেজে যাবে এবং হচ্ছিল এটা যখন মারাত্মক হারে অ্যাকুইট স্টেজে থাকবে, তখন আপনি কি করবেন? আপনার তখন D6 দিয়ে আপনি মেডিসিন দিয়ে তো আপনি কাভার করতে পারবেন না, কারণ হচ্ছিল D6 একটা যতটুকু গন্ডির ভিতরে কাজ করবে। একটা জিনিস মনে রাখবেন, যেমন হচ্ছিল যে কি কথার কথা, আমাদের একটা মেডিসিন আছে C17 আমার মূলত কাজ করে হচ্ছিল যে কি ইউরিনারি সিস্টেমের উপরে কাজ করে। বাট এই C17 যখন হচ্ছিল আপনি 1000 বা 10,000 প্রয়োগ করবেন, তখন এটা কিডনি হয়ে প্যানক্রিয়াস লেভেলে যায় কাজ করবে, মানে হচ্ছিল যে আপনার ডায়াবেটিস মেলাটাইটিসের কাজের ক্ষেত্রে হচ্ছিল এটা তখন হেল্প করবে। তো আমার পাওয়ার আপ করার কারণেই সে প্যানক্রিয়াস লেভেল পর্যন্ত যাইতে পারছে। যদি D7-এ আমি এটা D6-এ যদি আমি এটা প্রয়োগ করি, সে শুধু হচ্ছিল ইউরেথ্রা পর্যন্ত হচ্ছিল যে আমার, বা কি বলে ইউরেটার, হ্যাঁ ইউরেটার লেভেল পর্যন্ত কাজ করবে। হ্যাঁ, সেটা কিডনি পর্যন্ত যাবে না। তো এই যে পরিধিগুলা কিভাবে পরিধি বিস্তৃতি হয়, কিভাবে পরিধি কমায় নিয়ে আসে, এই জিনিসগুলো সম্পর্কেও আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তাহলে সেটা হচ্ছিল যে আমরা পটেন্সি নিয়ে খেলতে পারবো। হ্যাঁ, এবং হচ্ছিল যে আমরা জানতে পারবো, বুঝতে পারবো অর্গান সম্পর্কে, আমার মেডিসিন কোন কোন অর্গানে কাজ করে এবং হচ্ছিল কোন কোন অর্গানের কোথায় কাজ করে, লিভারের কোথায় কাজ করে। যেমন হচ্ছিল আমি বললাম যে কি বলে S2 হচ্ছিল যে আমার ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, বিগ ইন্টেস্টাইনে কাজ করে, কিন্তু S10 তো হচ্ছিল আমার ইন্টেস্টাইনে কাজ করে, C10 ইন্টেস্টাইনে কাজ করে। বাট C10 কোথায় কাজ করে, S10 কোথায় কাজ করে এবং S2 কোথায় কাজ করে, এই এরিয়াগুলো যদি আমি জানা থাকে, তাহলে আমরা এই কি বলে ভালো চিকিৎসক হইতে পারবো এবং হচ্ছিল রোগীদেরকে ভালোভাবে সেবা দিতে পারবো। তো আমার এই বইটাতে হচ্ছিল যে আমি ওই জায়গাটা নিয়ে কাজ করছি, যাতে হচ্ছিল আমরা ভেরি সিম্পল ওয়েতে আমরা অর্গান সম্পর্কে জানতে পারি এবং অর্গানের কোথায় মেডিসিনটা কাজ করে সেই সম্পর্কে জানতে পারি। এবং এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি, তাহলেই আমাদের পক্ষে এই মেডিসিন দিয়ে ভালো ট্রিটমেন্ট করা সম্ভব। তো ভাই, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কারণ হচ্ছিল লাস্ট, মানে হচ্ছিল নেক্সট উইক আর 3 উইকস হয়তো বা আর কোনো ক্লাস আমি নিতে পারবো না। তো হয়তোবা ভিডিও ডাউনলোড দিতে পারবো না। সো আপনাদের যদি কোনো ইয়ে থাকে আপনারা ইয়া করতে পারেন। আর রাত্রি অনেক হয়ে গেছে, আশা করি কারো কোনো কথা নাই, আজকে অনেক কথা হয়েছে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সুন্দর থাকেন, ঈশ্বরের সাথে থাকেন এবং ইলেকট্রো হোমিওপ্যাথির সাথে থাকেন। সবাই সবার নলেজ সবার সাথে শেয়ার করেন। সবাইকে শুভরাত্রি এবং আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।